করে দিয়ে দিচ্ছি আমি। তাহলে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমরা আজকে পড়বো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই একটা টপিক। লাস্ট ক্লাসে গুলোতে হচ্ছে আমরা যে টপিকটা পড়েছিলাম সেটা ছিল আমাদের প্রিপোজিশন টপিকটা। প্রিপোজিশন। তো তোমাদের এসএসসি পরীক্ষায় প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, সাথে সাথে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এমন একটা টপিক যেই টপিক থেকে এইচএসসির পাশাপাশি এই দুইটা টপিক থেকে অ্যাডমিশন টেস্টে 100% প্রশ্ন আসে। আমি যে প্রিপোজিশনে যে রুল গুলো পড়াইছি, যেমন প্রিপোজিশনের এট দ্য, ইন দ্য, অব এর ব্যবহার, ইন দ্য, ইন, বিসাইডস, তারপর হচ্ছে অ্যাপার্ট ফ্রম, ঠিক আছে, অ্যাকসেপ্ট, তারপরে হচ্ছে এরকম যে ওয়ার্ড গুলো পড়াইছি, এই নিয়মগুলোই সেম ভাবে আমি এবার অ্যাডমিশনের সময় পড়াবো। আবার দেখো এখানে রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকটা এসএসসি পরীক্ষায় তোমার আসতেছে, সাথে এখান থেকে কিন্তু আবার অ্যাডমিশন টেস্টও আসবে। তো তুমি আমাকে বলো, তুমি এসএসসি পরীক্ষাতে হচ্ছে ভার্বের শেষে এস বা ইয়াস যুক্ত হবে কি হবে না এইরকম নিয়ম পড়ো। তো অ্যাডমিশন টেস্টে কি এগুলোর বাহির থেকে আসে? এগুলোর বাহির থেকে আসে না। তারপরে এখান থেকে যেমন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, আহ, তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ো, রাইট? তাই না? তো এসএসসি পরীক্ষায় সেটা পড়ো। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল আই হ্যাভ বিন ট্রাইং। আই হ্যাভ বিন ট্রাইং, এই প্রশ্নটা আসছিল। মানে এটা এখন সেন্টেন্সে হচ্ছে আই হ্যাভ বিন ট্রাইং কেন হয়েছে, সেটার যে টেন্স মার্কার গুলো রয়েছে প্রত্যেকটারই কিছু টেন্স মার্কার রয়েছে। যেমন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, কিছু টেন্স মার্কার রয়েছে, যেটা দেখে, যেই ক্লু দেখে আমি বুঝতে পারবো যে এটা অমুক টেন্সের হতে পারে। এরকম ভাবে প্রত্যেকটা টেন্সের কিছু মানে ক্লু রয়েছে বা টেন্স মার্কার রয়েছে, যেটা থেকে আমরা বুঝতে পারবো। তো এই বিষয়গুলোই কিন্তু আবার তুমি এসএসসি পরীক্ষার পাশাপাশি আবার অ্যাডমিশন টেস্টে গিয়ে পড়বা। তুমি এখানে এই টপিকের সাথে হচ্ছে ধরো মডেল ভার্বের ব্যবহার আমাদের রয়েছে। মডেল ভার্বের ব্যবহার মনে করো, তো এসএসসি পরীক্ষা তুমি শিখছো কি? তুমি এসএসসি পরীক্ষা শিখছো হচ্ছে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, একটা নিয়ম শিখছো, রাইট? কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমার, আমরা এখানে আলোচনা করব, অবশ্যই তোমাদেরকে সেটা আমি আলোচনা করব। মডেল ভার্বের পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম হয় না, এখানে হতে পারে হচ্ছে আমাদের বি প্লাস আইএনজি, আইএনজি হতে পারে, এখানে হতে পারে হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এরকম হতে পারে। কখন হতে পারে প্রত্যেকটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো দেখো এসএসসি পরীক্ষায় তুমি নিজেকে, নিজের যে জ্ঞানটা রয়েছে যা পড়ো সেটা তুমি সীমাবদ্ধতার মধ্যে রেখে দাও। যার ফলশ্রুতিতে এসএসসি পরীক্ষার এই সময়ের মধ্যে এখন থেকেও যদি তুমি ভালো মতো পড়ো, ইনশাআল্লাহ ইংরেজির যে এমসিকিউর 15 মার্কস এবং রিটেনের যে 20 মার্কস, এইগুলো হচ্ছে তোমার ইনশাআল্লাহ 100% ভাবে বলতে পারি, তুমি এখন থেকেও যদি ভালো মতো পড়ো তাহলে দুইটাই ভালো করতে পারবা। এসএসসি ইংলিশের A+, সাথে অ্যাডমিশন টেস্টও ভালো করতে পারবা। আচ্ছা, তো রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমরা কি বুঝি? তুমি রাইট ফর্ম অফ ভার্বের বলতে হচ্ছে বুঝো কিছু রুল, যেগুলো হচ্ছে বইতে দেওয়া আছে। তো এই রুল গুলো তুমি নর্মালি আমরা দেখে নিই, কিন্তু শুধু রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমরা সেটা বুঝবো না, আমরা একটু ভিন্ন ভাবে বোঝার চেষ্টা করব। এই রাইট ফর্ম অফ ভার্ব নির্দিষ্ট কোনো টপিক না, তবে ইংলিশ গ্রামারের মোটামুটি সকল টপিকের একটা কম্বিনেশন। মোটামুটি সকল টপিকের একটা কম্বিনেশন। এখানে তুমি কিসের কিসের ব্যবহার পাবা? এখানে তুমি হচ্ছে টেন্সের ব্যবহার পাবা, এখানে তুমি হচ্ছে ভয়েসের ব্যবহার পাবা, এখানে তুমি মডেল ভার্বের ব্যবহার পাবা, মডেল ভার্ব সহ এরকম আরো অনেক কিছু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার পাবো আমরা এখানে। যেমন এখান থেকেও আমাদের প্রশ্ন হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার তুমি এখানে পাবা। এরকম ভাবে হচ্ছে মোটামুটি সকল টপিকের একটা কম্বিনেশন। আচ্ছা, তো এই যে ভার্ব গুলো আমি বলতেছি, ঠিক আছে,
যে ভার্ব গুলো আমি বলতেছি, এই ভার্ব গুলো মেইনলি হচ্ছে আমরা এখানে কি কি পাচ্ছি। মেইনলি মেইনলি আমি বলতেছি টেন্সটা পাচ্ছি, ভয়েস পাচ্ছি, ভয়েস, এবং হচ্ছে আমরা এখানে ভার্বের বিভিন্ন ফর্ম পাচ্ছি। তো এখন তুমি যদি দেখো এগুলোকে হচ্ছে একটা ভার্ব, যে কোনো একটা ভার্ব, তুমি ধরো একটা ভার্ব হচ্ছে ডু বললাম, আমি ডু ডু বললাম, এই ডু এর যে বিভিন্ন ফর্মে যে ব্যবহার হতে পারে সেই ফর্ম গুলো হচ্ছে আমরা এখানে পাবো। এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো ভার্ব আমাদের, যে কোনো ভার্ব, যে কোনো ভার্ব সেটা অ্যাক্টিভে হতে পারে, সেটা প্যাসিভ হতে পারে, সেটা প্যাসিভও হতে পারে। তাহলে এই কথা চিন্তা করে আমরা যদি দেখি আমাদের ভার্ব গুলো কেমন কেমন হয়। এক নাম্বার, ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে হচ্ছে যেমন ইট, একবারে মেইন ফর্ম যেটা রয়েছে, ইট, গো। এরপর ভার্বের সেকেন্ড ফর্ম যেটা, সেকেন্ড ফর্ম, এটা মানে 2 নম্বর ফর্ম যেটাকে বলি আমরা, যেমন এট, ওয়েন্ট। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলতে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম বলি, যেমন ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন। তারপর হচ্ছে ভার্বের শেষে এস বাই ইএস হয় কখন, এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। সো এস বাই ইএস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে, শুধু বা এস বাই ইএস যুক্ত করতে হয়। ভার্বের আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম অর্থাৎ জিরান কিংবা পার্টিসিপল ফর্ম, যেমন ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তারপর হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, যেমন আমাদের টু ইট, টু গো, টু ইট, টু গো। মোটামুটি হচ্ছে রূপে এই ফর্মগুলি, এই ফর্মগুলি হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে বাক্যের মধ্যে ব্যবহার হয়ে থাকে। আমরা একটা প্র্যাকটিসে যাই, একটা প্র্যাকটিস করব, তারপর হচ্ছে বিভিন্ন রুল আমরা শিখবো। কখন হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম হবে, কখন, কখন হচ্ছে ফার্স্ট, কি বলে, ফার্স্ট ফর্ম হবে, কখন ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, কখন প্রেজেন্ট ফর্ম হবে, কখন আইএনজি ফর্ম হবে, কখন ইনফিনিটিভ ফর্ম হবে। ঠিক আছে, আমরা একটা প্র্যাকটিস করে তারপরে একটু দেখে তারপরে সামনে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়, দেয়ার লিভড, এখানে দেয়ার ছিল, দেয়ার দেয়ার, এখানে দেয়ার এর পরে হচ্ছে আমাদের এই যে দেখো এটা ভার্বের বেস ফর্ম রয়েছে, বেস ফর্ম। এখন এটা আমাকে জানতে হবে এটা কোন ফর্মে বসবে। এখানে আমাদের ওয়াজ বসবে। কেন? তো এইটা এখানে আমাদের ওয়াজ বসার একটা রিজন তো আছে নাকি, একটা রিজন তো আছে নাকি, রিজন তো আছে। আহ একটা রিজন আমাদের থাকবে আমাদের, তাই না? তো এখানকার মধ্যে আমাদের এটা কেন ওয়াজ হয়েছে, এটা রিজন আমাদের জানতে হবে। তারপরে দেখো, তারপরে দেখো হু ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ, যে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে, ফ্রম অ্যাস্ট্রোলজার থেকে জানতে খুবই প্রিয় বা উদ্গ্রীব ছিল। এখন এখানকার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এটা আইএনজি হবে, নোয়িং হবে। কেন হবে? তারপর দেখো, তার মানে এখানে দেখতেছি আমার ভার্বের সেকেন্ড ফর্ম হইতেছে, এখানে হচ্ছে আমাদের আইএনজি হইতেছে, আইএনজি হইতেছে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার, এই ফেমাস অ্যাস্ট্রোলজার, তারপর হচ্ছে এখানে হচ্ছে স্টপড হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তারপরে থামানো হলো, এট হিজ ক্যাপিটাল, অন হিজ ওয়ে হোম। আচ্ছা, দ্য কিং কলড অন হিম টু নো, তো এখানকার মধ্যে হচ্ছে আমাদের টু নো হবে, মানে নো হবে এখানে। তারপরে দেখো দ্য ফিউচার, দ্য অ্যাস্ট্রোলজার। এখন দেখো এইভাবে হচ্ছে মোটামুটি আমাদের প্রত্যেকটা যদি দেখো, তাহলে দেখো আমি যে এখানে বলছি, এখানে যে আমি বললাম যে আমাদের ভার্বের বিভিন্ন ফর্ম যে হতে পারে, সেই ফর্মের সাথে মোটামুটি মিলে কিনা দেখো তো, সেই ফর্ম গুলোর সাথে মোটামুটি মিলে কিনা, আমি যে অ্যান্সার গুলো পাচ্ছি, অ্যান্সার গুলোর সাথে মিলে, আমি যে অ্যান্সার গুলো দিচ্ছি সেই অ্যান্সার গুলোর সাথে মিলে কিনা, জাস্ট মিলে, তাহলে হচ্ছে গুড। তাহলে হচ্ছে আমাদের এই অ্যান্সার গুলোর সাথে হচ্ছে এটা যেহেতু মিলে, তাই আমরা এগুলো ভালো মতো শিখতে হবে। ঠিক আছে, তো এগুলো যদি শিখি আমাদের অ্যাডমিশন টেস্টেও সহজ হয়ে যাবে, এসএসসি পরীক্ষাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, যতটুকুন বললাম এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে?
যতটুকুন বললাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে? স্যার ক্লাসের সাথে কি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোর পিডিএফ দিয়েন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন নেই, রাইট? এখন আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের এই যে বেস ফর্ম বলো, এগুলো প্রত্যেকটারই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্স, প্যাসিভ সেন্স আমাদের মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ সেন্স, প্যাসিভ সেন্স। যেমন আমাদের এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল জিরান্ড। এই জিরান্ডের প্যাসিভ ফর্মটা আসছিল। তুমি জানো যে, তুমি কি জানো, আমরা জানবো যে প্রিপোজিশনের পরে আইএনজি হয়, এটা আমরা জানবো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছর এই প্রশ্নটা করে নাই। শুধু আইএনজি হয় এটা করে নাই, এরা করছে এই আইএনজি জিরান্ডের আইএনজির প্যাসিভ ফর্মটা জিজ্ঞেস দিয়েছে, প্যাসিভ ফর্মটা। তাহলে আমি কি বললাম, এক নম্বর কথা, আমি এখানকার মধ্যে বললাম যে এইগুলো হচ্ছে আমাদের ভার্বের বিভিন্ন রূপ হয়। এই রূপ যেগুলো হয়, এই রূপগুলো হচ্ছে প্রত্যেকটা কি কি হয় বলতো? অ্যাক্টিভ হয় এবং প্যাসিভ হয়। অ্যাক্টিভ হয় এবং প্যাসিভ হয়। ওকে, তাহলে হচ্ছে আমি এগুলোর প্রত্যেকটার, এই তো আমাদের অ্যাক্টিভ ফর্ম আছে, ঠিক আছে। এখন এই যে এটা, এখানকার মধ্যে হচ্ছে আমাদের টেন্সটাও মাথায় রাখতে হবে। তোমরা কি টেন্সের স্ট্রাকচার গুলো সবাই জানো? টেন্সের স্ট্রাকচার জানো না এমন কেউ আছো? টেন্সের স্ট্রাকচার গুলো জানো না? আমি তাহলে সহজে দ্রুত একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, সহজে দ্রুত লিখে দিচ্ছি। যেমন ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি সহজে তারপর লিখে দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানকার মধ্যে ভার্বের এক নম্বর ফর্ম কিংবা ভার্বের শেষে এস বা ইএস হবে। আর প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের সকল প্যাসিভের ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আচ্ছা, 2 নম্বর ভার্বের সেকেন্ড ফর্ম যদি হয়, তখনও হচ্ছে আমাদের ভার্বের মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভের ক্ষেত্রে ভার্বের 3 নম্বর ফর্ম। আচ্ছা, এই দুটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। আর এখানকার মধ্যে যে ওয়ার্ড অক্সিলারি ভার্ব গুলো বসবে সেটা হচ্ছে এম, ইজ, আর। এখানে বসবে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, প্যাসিভ কিন্তু এটা। আমি আগে হচ্ছে টেন্সটা দেখা দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে আমরা লিখবো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচারের মধ্যে অক্সিলারি ভার্ব হয় উইল অথবা শেল। তো এটার সাথে ভার্বের বেস ফর্ম। আর এখানকার মধ্যে হচ্ছে শেল বি অথবা উইল বি প্যাসিভের মধ্যে হবে। আর সকল প্যাসিভ ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে। তো আর কন্টিনিউয়াস মানে কি বলতো? কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি। তো আইএনজি এর আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হয়, এম ইজ আর যদি হয় প্রেজেন্টের, আর ওয়াজ ওয়্যার যদি হয় পাস্টের, আর উইল বি এবং শেল বি যদি হয় তখন ফিউচারে। তো এগুলোকে যদি প্যাসিভ করতে চাও, জাস্ট এই যে যেটা আইএনজি থাকবে সেটা ভার্বের 3 নম্বর ফর্ম, অতিরিক্ত হচ্ছে এখানে যুক্ত হবে বিং। আর এই যে দেখো এখানকার মধ্যে টেন্স অনুযায়ী এখানকার মধ্যে অক্সিলারি ভার্বটা বসবে। পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তো হ্যাভ হ্যাজ যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ শেল হ্যাভ থাকলে আমাদের ফিউচার পারফেক্ট। আর প্যাসিভের মধ্যে মেইন ভার্বটা হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম, আর অতিরিক্ত এখানে যুক্ত হবে বিন। আর টেন্স অনুযায়ী আমাদের বাকিটুকুন বসবে। এই হচ্ছে টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই হচ্ছে কি বলতো, টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক আছে। আচ্ছা, টেন্সের বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি এখানে একটা জিনিস দেখতে পেয়েছি। দেখো, একটা জিনিস দেখতে পেয়েছি, আমাদের একটা সেন্টেন্সের মধ্যে এম ইজ আর যদি থাকছে, দেখো এম ইজ আর থাকছে, কিন্তু এর পরে হচ্ছে দুইটা জিনিস হয়। এক নম্বর আমাদের এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোর পরে হচ্ছে হয় আইএনজি হবে অথবা ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো বিষয়টা বুঝতে পারছো?
হয় আইএনজি অথবা ভার্বের 3 নম্বর ফর্ম। উইল বি শেল বির পরে হয় আইএনজি অথবা ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে একটা ঝামেলা হতে পারে তোমাদের, মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ এর মধ্যে। এবং আইএনজি যদি হয় কন্টিনিউয়াস টেন্স, আর যদি ভার্বের 3 নম্বর ফর্ম হয় ইনডিফিনিটের প্যাসিভ টেন্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম বিষয়টা গেল। আরেকটা জিনিস অ্যাড করি, সেটা দেখো, সেটা হচ্ছে ইনফিনিটিভের মধ্যে। ইনফিনিটিভের মধ্যে কিংবা বেস ফর্মের মধ্যে। যেমন তুমি জানো মডাল ভার্ব, মডাল ভার্ব, তো মডাল ভার্বের পরে আমরা কি দেখি? শুড। শুডের পরে কি বলি? বেস ফর্ম হবে। সাথে সাথে এগুলো কিন্তু আবার, যেমন এটার প্যাসিভ টেন্স যদি করি তাহলে এখানে কি করব? শুড বির পরে হচ্ছে শুড বি, মানে ওই যে আমাদের বি ভার্বের মতো করে অ্যামিজার থাকে, সেখানে ভার্বের এরপরে বি এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম দিচ্ছি। তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স যদি বলি, কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বির পরে আইএনজি হয়। পারফেক্ট টেন্স যদি বলি হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এখন এটাকে প্যাসিভ করতে হলে হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। সেম বিষয় এরকম। ঠিক আছে, আবার যদি তুমি সেম ভাবে এটাকে ইনফিনিটিভ রাখতে চাও, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এটাকে যদি প্যাসিভ করতে চাও টুটা থাকবে, ইনফিনিটিভ টুটা থাকবে, আর বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ হয়েছে। আর যদি কন্টিনিউয়াস করতে চাও টুটা থাকবে, এরপরে বি প্লাস আইএনজি হবে। এখন আবার যদি পারফেক্ট করতে চাও তাহলে হবে টু হ্যাভ, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এটাকে প্যাসিভ করতে চাও হ্যাভ বিন ভার্বের 3 নম্বর ফর্ম। আবার সেম কাহিনী হচ্ছে জিরানের মধ্যে, যেমন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল। তো তুমি যদি জিরান আইএনজি, আইএনজি মানে জিরান কিংবা পার্টিসিপল হয় জানছো, তো এটাকে অ্যাক্টিভের মধ্যে আছে, তার মানে এটা প্যাসিভ করতে হলে আমাদের বিং হবে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ঠিক আছে, এই এরকম ভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটার সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হচ্ছে। প্রত্যেকটারই কি হচ্ছে বলো তো বাবারা, আপুরা? অ্যাক্টিভ থেকে প্রত্যেকটা ভার্বের কি হবে বলো আমাকে আগে, এই কথাটা ক্লিয়ার কিনা? প্রত্যেকটা ভার্ব ইদার সেটা অ্যাক্টিভ হবে অথবা সেটা কি হবে? যেই কোনো ভার্ব, যেই কোনো ভার্ব সেটা অ্যাক্টিভ হবে প্যাসিভ হবে। এখন কথা ক্লিয়ার? এখন কখন অ্যাক্টিভ হবে কখন প্যাসিভ হবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন। কখন অ্যাক্টিভ হবে কখন প্যাসিভ হবে? ভার্বের যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যদি নিজে কাজ করে, নিজেই যদি কাজ করে তখন হচ্ছে অ্যাক্টিভ, আর যদি নিজে কাজটা না করে তখন হবে সেটা প্যাসিভ। ক্লিয়ার বাবারা? বলো ক্লিয়ার? আমি কিন্তু এখনো প্র্যাকটিস দিচ্ছি না, আমি হচ্ছে এখনো শুরু করি নাই, মাত্র হচ্ছে বেসিক আলোচনাটা করলাম। এতটুকুন ক্লিয়ার কিনা যে অ্যাক্টিভ প্যাসিভ হবে, অ্যাক্টিভ প্যাসিভ হবে, অ্যাক্টিভ প্যাসিভ হবে, ক্লিয়ার কিনা? প্রথম কনসেপ্টটা ক্লিয়ার কিনা? যেই কোনো ভার্ব আমাদের অ্যাক্টিভ হবে প্যাসিভ হবে, এটা ক্লিয়ার কিনা আগে বলেন? যেই কোনো ভার্ব আমাদের অ্যাক্টিভ হবে প্যাসিভ হবে, ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? অ্যাক্টিভ প্যাসিভ হবে, অ্যাক্টিভ প্যাসিভ হবে, ক্লিয়ার কিনা? হয় সেটা অ্যাক্টিভ হবে অথবা প্যাসিভ হবে, ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছেন? ইদার সেটা অ্যাক্টিভ হবে অথবা প্যাসিভ হবে। অ্যাক্টিভ কখন হবে? ভার্বটা নিজে যদি কাজটা সম্পন্ন করে। আর প্যাসিভ কখন হবে? যদি কাজটা নিজে সম্পন্ন না করে। আর এটা হচ্ছে শুধু কি টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ, নাকি হচ্ছে আমাদের সকল ভার্ব, সেটা ইনফিনিটিভ হোক, জিরান্ড হোক, সেটা পার্টিসিপল হোক, সেটা মডাল ভার্ব হোক, সেটা টেন্স হোক, প্রত্যেকটারই কি হবে বলেন? প্রত্যেকটারই, প্রত্যেকটারই কি হবে বলেন? বলতে হবে বাবা। প্রত্যেকটারই অ্যাক্টিভ প্যাসিভ, প্রত্যেকটারই অ্যাক্টিভ প্যাসিভ। ওকে, আচ্ছা। আমরা এখন তাহলে হচ্ছে এই কথার এই সংক্ষিপ্ত কথাটা যদি বুঝেন, এটা তো আমি প্র্যাকটিসে যাওয়ার একটু একটা প্র্যাকটিস করিনি আগে, হ্যাঁ, প্র্যাকটিস করিনি। ওকে, দেখেন, ম্যান হ্যাজ আনকোয়েশ্চেনেবল থার্স্ট ফর নলেজ, জ্ঞানের তৃষ্ণা মানুষের রয়েছে। হি ইজ, ইজ, ইজ দেখেছেন এখানে, তো ইজ,
ইজ এর পরে আমাদের এখানে কি হবে বলেন তো? আমরা এম ইজ আর, এরপরে দেখছি ভার্ব। তো এম ইজ আর এর পরে আমরা দেখেছিলাম হয় আইএনজি হয় অথবা ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তো এখানে কোনটা হবে একটু বলবেন? তাহলে আমরা এখনো নিয়ম শুরু করি নাই, আমি জাস্ট আগে হচ্ছে আপনাদের সাথে একটু প্র্যাকটিস করতেছি আগে। তাহলে এখানে কোনটা হবে বলেন? এখানে হবে হচ্ছে আমাদের প্যাসিভটা হবে। হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনো সন্তুষ্ট হয় না উইথ হোয়াট হি হ্যাজ, হি যা সে অলরেডি, এখানে অলরেডি রয়েছে, অলরেডি থাকার কারণে আমাদের এখানে হবে হ্যাজ নোন হবে। কেন হবে সেটা একটু পরে বলতেছি। অ্যান্ড এরপরে এখানে সিন হবে। সিনটা হচ্ছে আমাদের ওই আগেরটা পরেরটা অনুযায়ী ন্যাচারালি, স্বাভাবিকভাবে, প্রকৃতিগত দিক থেকে হি ওয়ান্টস, সে চায়, টু নো, জানতে, এন্ড, এবং টু সি, দেখতে চায়, more and more, this curiosity for the preposition, for knowing more, এখানে এটা হবে আইএনজি, এটা নোয়িং হবে এটা। হ্যাজ ইন্সপায়ার্ড হিম, হ্যাজ হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স, হ্যাজ ইন্সপায়ার্ড হিম, তাকে অনুপ্রাণিত করেছে কি করতে? টু আন্ডারটেক and carry out carry out difficult, dangerous tasks, which eventually result, এটা যেমন আছে তেমনই হবে রেজাল্ট, অথবা হ্যাভ রেজাল্ট বলতে পারো এখানে। হ্যাজ শুধু রেজাল্ট বললেও হবে অথবা হ্যাভ রেজাল্টেড বললেও হবে, ঠিক আছে? in if of making discoveries and invention and led, তাই না, led him in his long and continuous journey from his helpless state of caveman or to his present situation and of power and progress. If he, এখানে দেখেন এটা রয়েছে আমাদের ইফ, এটা হচ্ছে পারফেক্টিভ এর মধ্যে আছে আর কি, হ্যাঁ। ইফ, এখানে দেখেন হি হ্যাড বিন, এখানে এত কিছু হয়েছে কেন সেটা পরে বলতেছি। বিন, if he had been helpless still now he would have, এখানে আবার been হবে able to control all powers and forces। এখন দেখেন এত কিছু এখানে হইতেছে, এরপরে সর্বশেষ দেখেন, সর্বশেষ ইনভেন্টিং, এখানে এটা আইএনজি হবে, সো মেনি টেকনোলজিস, আবিষ্কার করে হি কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স এন্ড ফোর্সেস। এখন দেখেন আমি কত সহজে, জাস্ট সহজে সবকিছু বলে ফেললাম। এখন এটা সহজে বলে ফেললাম ঠিক আছে, কিন্তু আপনারা কি প্রত্যেকটা হয়তো নাও বুঝতে পারছেন, প্রত্যেকটা হয়তো ঠিকমতো বুঝেন নাই। তো এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা যেন বুঝতে পারেন, আমি এখন থেকে একটু বিশ্লেষণ শুরু করবো, ওকে? তাহলে আমি হচ্ছে কিছু রুল আপনাদেরকে সাথে শেয়ার করি, কিছু রুলস কিছু রুলস আপনাদের সাথে শেয়ার করি। 1 নম্বর নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর মধ্যে আরেকটা জিনিস বুঝি এখানে। টেন্সের মধ্যে যাওয়ার আগে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে কোনো ভার্বের সাবজেক্টটা কি কি হয়। দেখেন সাবজেক্টটা কি কি হয়, এটা কিন্তু যদি বুঝেন তাহলে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও বোঝা হয়ে যাবে। এটা যদি বুঝেন, সহজভাবে বুঝছি, যেই কোনো যেই কোনো সেন্টেন্স হতে হলে, আই রিপিট, যেই কোনো ধরনের সেন্টেন্স হতে হলে প্রথমে আমাদের সাবজেক্টটা লাগে, এরপরে একটা ফাইনাইট ভার্ব লাগে যেই কোনো ধরনের সেন্টেন্স। আচ্ছা, এখন এটা যদি এই এই ভার্বটা যদি অবজেক্ট প্রয়োজন হয় তথা ট্রানজিটিভ ভার্ব হয়, তখন এরপরে একটা অবজেক্ট দিতে হয়। এখন এই সেন্টেন্সটাকে যদি আপনি আরো বড় করতে চান, তাহলে এরপরে এটা একটা অ্যাডভার্ব যুক্ত করতে পারি। তো দেখেন
এখন এই সেন্টেন্সটাতে আমরা সাবজেক্ট পাইছি, ফাইনাইট ভার্ব পাইছি, ঠিক আছে, অবজেক্ট পাইছি, অ্যাডভার্ব পাইছি। ওকে, আচ্ছা, এখন এটার সাথে যদি আপনি আরো একটা ভার্ব যুক্ত করতে চান একটা সেন্টেন্সে, তাহলে আমার প্রথম কথা হচ্ছে একটা সেন্টেন্সে যদি কারেক্ট করতে হয় সেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকতে হবে, সেই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, এটাকে যদি আপনি আরেকটা ভার্ব যুক্ত করতে চান সেটা দুই ভাবে করা যায়। দুই ভাবে করা যায়। এক নাম্বার, সেটা হচ্ছে এটার সাথে আপনি আগে কিংবা পরে মাঝখানে যে কোনো জায়গায় নন ফাইনাইট ভার্ব যুক্ত করতে পারেন। নন ফাইনাইট ভার্ব যুক্ত করতে পারেন। নন ফাইনাইট ভার্ব যোগ করতে পারেন। নন ফাইনাইট কোনগুলো? সেটা হচ্ছে ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ, জিরান্ড কিংবা পার্টিসিপল যুক্ত করতে পারেন সেন্টেন্সের আগে পরে, ঠিক আছে, পার্টিসিপল। ওকে, তার মানে প্রথম আপনার লক্ষ্য থাকবে এই সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট আছে কিনা, ফাইনাইট ভার্ব আছে কিনা। দুই নম্বর কথা, যদি আপনি শুধু ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের পরে হচ্ছে আরেকটা সেন্টেন্স যুক্ত করতে চান, সেটাকে ক্লোজ মার্কার দিয়ে করতে চান, মানে দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে যুক্ত করতে চান আরেকটা ফাইনাইট ভার্ব দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা সিএম মানে ক্লোজ মার্কার, এরপরে সাবজেক্ট এবং ভার্ব লাগবে, অথবা ফাইনাইট ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে অথবা ফাইনাইট ভার্ব লাগবে। তো এই দুই ভাবে হচ্ছে আমাদের গঠন করতে হয়, এই দুই ভাবে হচ্ছে আমাদের একটা সেন্টেন্সে গঠন করতে পারি। তাহলে প্রথম কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই যে সেন্টেন্সের সাবজেক্ট, এই সাবজেক্টটা আমাদের কি কি হয়? এই সাবজেক্টটা হয় আমাদের ইদার সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে অথবা প্লুরাল সাবজেক্ট হবে। প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট অথবা প্লুরাল সাবজেক্ট হবে। ওকে, আচ্ছা, যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সেটাতে যদি যাই, তাহলে হচ্ছে আমি, আমি হচ্ছে আই, যার প্লুরাল হচ্ছে আমরা, আমরা, তারপর হচ্ছে ইউ, ইউ ইউ দুই জায়গাতে বসে, ইউ ইউ দুই জায়গাতে বসে, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। এখন হচ্ছে থার্ড পার্সন, আমি, আমরা, তুমি, তোমরা। এখন সেই, তাহারা, সে মধ্যে হচ্ছে হি, শি, ইট, আর এটার প্লুরাল ফর্ম কি? দে। তো এবং এগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা একজন ব্যক্তির নাম, যেমন হাসান একজন ব্যক্তির নাম, একটা বস্তুর নাম, যেমন বস্তু যদি বলি বা জায়গা যদি বলি ঢাকা, ঢাকা সিঙ্গুলার হবে এরকম। আর প্লুরাল হচ্ছে ঢাকা এন্ড দিয়ে রাজশাহী। তো এগুলো এগুলো হচ্ছে তার মানে আমাদের এগুলো হচ্ছে থার্ড পার্সন, তার মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমাদের থার্ড পার্সনের মধ্যে হয় দুইটা ভাগ, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। এখানকার মধ্যে এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল। তার মানে যে কোনো ভার্ব যদি হয় আমাদের প্লুরাল, যে কোনো ভার্ব যদি হয় প্লুরাল, তার সাথে প্লুরাল ভার্ব বসবে। তার সাথে কি বসবে বলেন তো? প্লুরাল ভার্ব বসবে, প্লুরাল ভার্ব বসবে। আর যদি সিঙ্গুলার হয়, এটার সাথে সিঙ্গুলার ভার্ব বসবে। এখানকার মধ্যে তাহলে কিছু জিনিস দেখে নেই। যেমন আমাদের আই রয়েছে, আই এর সাথে এমটাই বসবে, আই এর সাথে হচ্ছে এম বসবে, ওয়াজ বসবে, ঠিক আছে, আই এর সাথে, আই এর সাথে আমাদের এমটা বসে। শুধু এমটা কিন্তু অন্য কারোর সাথে বসে না। তার মানে আমাদের এখানকার মধ্যে যেমন ইসটা কিন্তু আবার সবার সাথে বসে, এই যে এখানকার মধ্যে ইসটা, এগুলো সবার সাথে বসে, ইজ। আচ্ছা, আমি এটা মুছে দিই এখানে। আর এখানকার মধ্যে বাকিগুলোর সাথে যেমন আর, আর এখানে সবগুলোর সাথে বসবে আর। তারপরে যেমন হ্যাভ, হ্যাজ, আমাদের আই এর সাথে কিন্তু হ্যাভ বসবে, আর এগুলোর সাথে হচ্ছে হ্যাজ বসবে, আর এগুলো সবগুলোর সাথে আমাদের হ্যাভ বসবে। তারপরে ভার্বের শেষে এস বাই ইএস, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের শেষে এস বা ইএস হবে, আর বাকি সকালের শেষে ভার্বের বেস ফর্মটা বসবে। বিষয়টা ক্লিয়ার কিনা? তার মানে আই এর সাথে আমাদের এম বসবে, আই এর সাথে হ্যাভ বসবে, আর বাকিগুলোর সাথে হ্যাজ, আর এগুলো সবগুলোর সাথে হ্যাভ,
আর ওয়াজের ক্ষেত্রে যদি বলি, এগুলো সবগুলোর ক্ষেত্রে ওয়াজ, আর এগুলো সবগুলোর ক্ষেত্রে ওয়ার। তো আর শুধুমাত্র ভার্বের শেষে এস বা ইয়াস এটার সাথে বসবে, আর কোনো ব্যতিক্রম নাই, আর নাহলে সবগুলো সেম। তো এই তিনটা বিষয় যদি দেখেন, তাহলে আমরা এখন সবগুলোতে প্র্যাকটিস করি একটু, হ্যাঁ। তাহলে হচ্ছে ভার্বের শেষে এস বা ইয়াস হবে শুধুমাত্র কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, ভার্বের শেষে এস বা ইয়াস হবে। যেমন দ্য গার্ল, এই গার্ল এটা কোন পার্সনে আছে? থার্ড পার্সন সিঙ্গুলারে আছে কিনা? যে বলছি হি সি ইট, অথবা একজন ব্যক্তি একজন বস্তু, এটা যেহেতু একটা মেয়েকে বোঝাচ্ছে, একজন মেয়েকে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, এই ভার্ব যেটা থাকবে ভার্বের শেষে এটার কোন টেন্স হতে হবে? মাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন এটা শেষে এস বা ইয়াস হবে। কখন এস হয়, কখন ইয়াস হয়? যদি ভার্বের শেষে দেখেন এই ওয়ার্ড গুলো থাকে, এস এইচ সি এইচ, সি এইচ এক্স, জেড, ওয়াই যদি থাকে ওয়াই সাথে আই ইয়াস যুক্ত করতে হয়। তো এগুলো যদি থাকে ভার্বের শেষে এস বা ইয়া, এগুলোর সাথে ইয়াস, আর অন্য ক্ষেত্রে এস করতে হয়। যেমন গো রয়েছে, গো, গোর শেষে তাহলে কি হবে? ও যেহেতু আছে গোজ হবে। ডু রয়েছে, ডুর সাথে তাহলে আমরা কি বসবো? ডাজ। টিচ রয়েছে, শিক্ষা, শিক্ষান। ঠিক আছে, তার মানে টিচেস, ভার্বের শেষে সিএইচ রয়েছে, তার মানে ইএস যুক্ত হবে। আচ্ছা, আমাদের এখন তার মানে আমরা এখানে কি শিখলাম? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস হবে। ভার্বের শেষে এস বা ইএস হবে। আর অন্য সকল ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম হবে অবশ্য বলেন তো? অন্য সকল ক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা বসবে। তবে এখানে দেখেন, আমি একটা কথা বলছি, ভার্বের শেষে এস বা ইএস কোন টেন্সে হয়? শুধু এস বা ইএস ভার্বের শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, সেটা বলতে বোঝায় সেটা সিঙ্গুলার। কিন্তু নাউনের শেষে যদি এস বা ইএস থাকে, তখন কিন্তু সেটা প্লুরাল, নাউনের শেষে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম গুলো দেখি। আমাদের কোথায় কোথায় হচ্ছে ভার্বের, কোথায় ভার্বের বেস ফর্ম কিংবা ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো বসে। দেখেন, আমি কিন্তু অন্যভাবে একটু আপনাদের সাথে আলোচনা করতেছি। দেখেন, এখানকার মধ্যে অনেক কিছু নিয়ে আসছে, এক নিয়মের মধ্যে সকল কিছু চলে আসছে এক নিয়মের মধ্যে। একটাতে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা বেস ফর্ম কোথায় কোথায় বসে। এক নাম্বার আমাদের কিছু টেন্স মার্কার যদি থাকে, কিছু টেন্স মার্কার যদি থাকে, সেগুলো হচ্ছে এই ওয়ার্ড গুলো। এগুলো মনে রাখার কৌশল হচ্ছে ডেঞ্জারাস। ডেঞ্জারাস, ডেঞ্জার বলতে কি বোঝায়? ডেইলি যদি থাকে, তারপরে অলওয়েজ যদি থাকে, এনতে ওই নর্মালি যদি থাকে, জিতে জেনারেলি যদি থাকে জেনারেলি, তারপরে আর রেগুলারলি যদি থাকে রেগুলারলি কই, রেগুলারলি যদি থাকে ও, ওতে যদি হচ্ছে আমাদের অকেশনালি বা অফটেন যদি থাকে, ইউ ইউজুয়ালি যদি থাকে, এস, এস তো যদি আমাদের সামটাইমস থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রথমটা মনে রাখার কৌশল কি বলেন তো? মনে রাখার কৌশলটা কি? প্রথমটার মনে রাখার কৌশল কি বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হচ্ছে বলেন তো? বলেন, প্রথমটা মনে রাখার কৌশলটা একটু বলেন সবাই একটু। মনে রাখার কৌশলটা আপনারা বলেন। প্রথমটার মনে রাখার কৌশলটা আপনারা একটু কমেন্টে লিখে ফেলেন তো দেখি। কোন কোন ক্ষেত্রে হচ্ছে এক নম্বরে যে ওয়ার্ড গুলো যদি থাকে, যে ওয়ার্ড, এই যে ওয়ার্ড গুলো আমি বলছি, ডেঞ্জারাস যদি থাকে, ডি তে ডেলি, এ তে আমাদের অলওয়েজ, নর্মালি, ন্যাচারালি হতে পারে, জিতে জেনারেলি, এরকম সহ এগুলো হচ্ছে টেন্স মার্কার বলে। ডেঞ্জারাস যদি থাকে কোন সেন্টেন্সের মধ্যে, যদি আমি দেখি এই টেন্স মার্কার গুলো যদি থাকে, তখন সেটা কোন টেন্স হবে বলেন? তখন সেটা কোন টেন্স হবে বলতে পারবেন এখন? পারা যাবে তো এখন? বলেন তো, পারা যাবে?
পারা যাবে তো এখন? পারা যাবে তো এখন? আমি পার্থক্যগুলো বলে দেবো, আবার পার্থক্যগুলো থাকবে। আচ্ছা, এছাড়া যদি সেন্টেন্সটা বোঝায় ইউনিভার্সাল ট্রুথ, যদি বোঝায় চিরন্তন সত্য, যদি বোঝায়, তারপর হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি বোঝায়, সেই ক্ষেত্রেও আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপরে দেখেন, বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ কোনগুলো? মেক, লেট, হ্যাভ, গেট, এই যে ওয়ার্ড গুলো রয়েছে, এগুলোর পরেও আমাদের ভার্বের বেস ফর্ম হয়। ওকে, তাহলে আমি প্রথমটা বুঝতে পারলাম। আমরা এখন কিছু প্র্যাকটিস করি, দেখেন, ইউ অফেন অবি ইউর টিচার, তার মানে এটা কোন টেন্সের হবে বলেন তো? সাবজেক্টটা যদি ইউ রয়েছে, তার মানে ভার্বের বেস ফর্ম বসবে। করিম, করিম রেগুলারলি যেহেতু রয়েছে, রেগুলারলি তার মানে সাবজেক্টটা যেহেতু কি আছে বলেন তো, থার্ড পার্সন, তার মানে এর সাথে কি বসবে? অ্যাজ বা ইয়াস হবে। দ্য টিচার সেইড, শিক্ষক বলল যে দ্য আর্থ, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তার মানে চিরন্তন সত্য, তার মানে এখানে কে বসবে? সাবজেক্টটা যে আছে কি আমাদের সিঙ্গুলার, তার মানে মুভস হবে। তারপর দেখেন, আই নো দ্যাট আইস, আইসটা কি হয়? এটা আমাদের বৈজ্ঞানিক সত্য, সো ফ্লোটস হবে। শি মেড, এটার ব্যবহারটা দেখেন, মেড, মেক লেট, মেক লেট, তারপর হচ্ছে নিড ডেয়ার, এই যে ওয়ার্ড গুলো রয়েছে বেয়ার ইনফিনিটিভ, হ্যাঁ, এবং মডাল ভার্ব, এগুলোর পরে হচ্ছে আমাদের ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। আচ্ছা, আই, আইটা যেহেতু হচ্ছে আমাদের সাবজেক্ট, কি আছে আই, সাবজেক্ট, এবং এখানকার মধ্যে হচ্ছে আমাদের এটা ফার্স্ট পার্সনে আছে, সো আই ওয়াচ হবে। এই স্টিচ, ইন টাইম, স্টিচটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে সেভস হবে, এখানে সেভস হবে। হি এভরিডে রয়েছে, সো আমাদের এখানে টেক্স হবে। আবার দেখো, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, পূর্বে যদি ডিড থাকে, অথবা ডু থাকে, অথবা ডাজ থাকে, তাহলে পরবর্তী যে ভার্বটা থাকবে সেটা মেইন ভার্বের বেস ফর্ম হয়, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আর কি। সো আমাদের এখানে এটা কি বসবে? হেল্প হবে, এটা অ্যান্সার হবে, এই যে হেল্প। এটা হচ্ছে ডিডন্ট রয়েছে, সো এখানে আমাদের কাম হবে। ওকে, তাহলে কি প্রথম নিয়মটা ক্লিয়ার? কিনা? প্রথম নিয়মটা ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর, ফার্স্ট ইনডিফিনিট টেন্স যদি হয় কখন হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স যদি আমাদের এগো অথবা প্রিভিয়াস থাকে, এগো অথবা কি থাকে বলেন তো? এগো, প্রিভিয়াস, প্রিভিয়াস, অথবা আমাদের লাস্ট থাকে। এগো প্রিভিয়াস লাস্ট, এগো প্রিভিয়াস লাস্ট, এই যে এরকম যদি থাকে এগো প্রিভিয়াস লাস্ট, তাহলে হচ্ছে আমাদের কি বসবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আর কোথায় হয়? আর হয় হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর আগে যদি ফার্স্ট টেন্স হয়, অ্যাজ সুন এস হচ্ছে আগে পরে সেম টেন্স হয়, এটা যদি ফার্স্ট টেন্স হয় এটাও ফার্স্ট টেন্স হবে। ইট ইজ টাইম যদি থাকে, অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আর উইশ ফেন্সির পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, উইশ ফেন্সির পরে ফার্স্ট টেন্স হবে। ওকে, আর উইশের ক্ষেত্রে হচ্ছে এটা মাথায় রাখতে হবে আমাদের, এটা ওয়্যার হয়, সাবজেক্ট যাই থাকুক না কেন এটা ওয়্যার হবে। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে অ্যাগো প্রিভিয়াস লাস্ট, as soon as, it is time, it is high time, উইশ ফ্যান্সি এগুলোর সাথে কি বসে বলেন তো? এগুলোর সাথে কি বসে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে। তো আবার এখানটার মধ্যে এই যে ওয়ান্স, আমাদের ক্লাসের শুরুতে একটা ওয়ার্ড ছিল ওয়ান্স, অথবা ওয়ান্স আপ, ওয়ান্স না থেকে আবার ও হতে পারে ওয়ান্স আপন আ টাইমও হতে পারে, কোনো এক সময়, এটা বোঝাতে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তাহলে একসাথে আমি সবগুলো নিয়ে আসলাম। উইশ ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইজ যদি হয়, ইজ নট ওয়াজ, ইট ইজ,
অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইট ওয়াজ যদি হয় তখন কি হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। ভার্বের সেকেন্ড ফর্ম না হয়ে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা একটু প্র্যাকটিস করি। ওয়ান্স রয়েছে, ওয়ান্স যদি থাকে তাহলে এখানে কি বসবে? এনজয়েড। এখানে দেখো ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডে রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের টেন্স মার্কার রয়েছে ইয়েস্টারডে, এটা হবে মিটের ফার্স্ট ফর্ম মেট। লাস্ট রয়েছে, তার মানে এটা কি হবে? স ফার্স্ট ফর্ম। অ্যাজ সুন অ্যাজ এর সাথে এখানে দেখতে পাচ্ছি আমরা পরেরটাতে নাই কিছু, সো এখানে আমাদের এন্টার্ড, আর পরেরটাতে স্টুড, দুইটাতে ফার্স্ট ফর্ম হবে। ইট ইজ টাইম রয়েছে, তার মানে চেঞ্জড। আই উইশ আই ওন, আই উইশ আই ওয়্যার, উইশের সাথে ওয়্যারটা বসবে যদি বি ভার্ব আসে আর কি। হ্যাঁ, বি ভার্ব থাকলে ওয়্যার বসবে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো ফার্স্ট ফর্ম বা আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেকেন্ড ফর্ম কোন কোন জায়গায় হয়, সেটা ক্লিয়ার হয়েছে আপনাদের? ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার? এখান পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। এখান পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, যা যা বললাম সেটাতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলেন। এর মধ্যে কোনো প্রশ্ন আছে? আনমিউট করে বলেন। কোনো নিয়ম যদি না বুঝেন বলেন। বুঝতে পারছেন সবকিছু নাকি? ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ। এরপরে আসছি আমরা পরের একটা নিয়মে, কোথায় কোথায় ভার্বের 3 নম্বর ফর্ম হয়। কোথায় কোথায় ভার্বের 3 নম্বর ফর্ম হয়? ঠিক আছে, ভার্বের 3 নম্বর ফর্ম হয় কোন কোন ক্ষেত্রে? যদি টু হ্যাভ ভার্ব থাকে। টু হ্যাভ ভার্ব মানে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা আমার দেখা যাচ্ছে না, না? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে এগুলো টু হ্যাভ ভার্ব বলে। এরপরে হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম হবে, অথবা উইল হ্যাভ, শেল হ্যাভ, মানে হ্যাভ থাকলে এরপরে আরেকটা যদি ভার্ব আসে তখন সেটা কি হয়? ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। আচ্ছা, তো পারফেক্ট টেন্স হিসেবে যদি বলি, আপনারা যেই লার্স দিয়ে মনে রাখতে পারেন। এখানে জাস্ট, জাস্ট নাউটা আমি এখানে রাখছি কারণ এটা হবে না। অলরেডি, লেটলি, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, স্টিল, সিন্স, এগুলো যদি থাকে আমাদের হবে, তাকে মনে রাখার কৌশল হচ্ছে জেইলার্স। জেইলার্স, যে জেইলের মধ্যে থাকতে হয় জেইলার, সেখান থেকে জেইলার্স, জেইলার্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মনে রাখার কৌশলটা কি বলছিলাম মনে আছে? মনে রাখার কৌশলটা কি বলছিলাম মনে আছে রে বাবা? কি বলছিলাম, কৌশলটা কি বলছিলাম? গুড। আর এটাতে জেইলার্স। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তথা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ওকে, জেইলার্স যদি থাকে ভার্বের হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। এটা আমরা এখন শিখবো না, এটা এখন শিখবো না। আগে এটা আমরা আগে দেখি, জেইলার্স যদি থাকে হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। জেইলার্স যদি থাকে হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ওকে, এখন আমরা এখানে একটা জিনিস নিয়ে আসবো। আগে এটা আগে প্র্যাকটিস করি, তারপরে একটু ব্যতিক্রম কিছু আলোচনা আসবো। জাস্ট রয়েছে, নাওটা বাদ দেবো, জাস্ট। তার মানে এখানে কি হবে? জাস্ট থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে মিরা যেহেতু রয়েছে, হ্যাজ মেট। হ্যাভ ইউ এভার, তার মানে এখানে বিন হবে। আই হ্যাভ জাস্ট নাউন, নাউটা হবে না। হ্যাজ রিস, আই হ্যাভ
রিসিভড, হার ফাদার রিসেন্টলি, তার মানে এখানে কি বসবে, হ্যাজ কাম। তারপরে দে হ্যাভ রয়েছে, ফিনিশড ভার্বের 3 নম্বর ফর্ম। হ্যাভিং, হ্যাভ প্লাস এরপর আইএনজি, এটা হবে ভার্বের 3 নম্বর ফর্ম, কমপ্লিটেড। সো এটা এটা একটু অন্য নিয়ম, মানে গটের পরে আমাদের এটা কিভাবে হয়েছে সেটা আমি পরে আরেকটা আলোচনাতে আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাকে বলো, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম কখন হয়? জাস্ট ইয়াটা নিয়মটা, ইয়ে যে কৌশলটা বলছি সেটা একটু লেখো তো, যে কৌশলটা বললাম। যে নিয়মটা বললাম সেই নিয়মটা বলো বাবা। লিখছো সবাই, লিখছো? সবাই লিখছো তো নাকি? আর পারফেক্ট টেন্সের জন্য কি কি বলছিলাম বলো? আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের আইএনজি গুলো কোথায় হয়। আইএনজি, ঠিক আছে, আইএনজি গুলো হচ্ছে আমাদের কোথায় হয়, আর একটা হচ্ছে টু প্লাস ভার্ব গুলো কোথায় হয়। 1 নম্বর, ওয়াইলের 1 নম্বর, কিছু স্পেসিফিক ওয়ার্ডস রয়েছে বা ফ্রেজ রয়েছে, কিছু স্পেসিফিক ওয়ার্ড অথবা ফ্রেজ রয়েছে যেগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়। এগুলোর জন্য হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো আমি, কিছু হোমওয়ার্ক দেবো, যে হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের মাস্ট মাস্ট করতে হবে। কিছু স্পেসিফিক ওয়ার্ড রয়েছে যেগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসছিল মাইন্ড, মাইন্ডের পরে কি হবে বলেন তো? মাইন্ডের পরে কি হবে? এখানে শুধু আইএনজির কথা বলছি প্রথমে, মাইন্ড, তারপর অ্যাভয়েড, ফিনিশ, রিস্ক, স্টপ, রিগ্রেট, ডিসকাস, সাজেস্ট, ঠিক আছে, কমপ্লিট, কনসিডার, রিকমেন্ড। এগুলোর পরে এই যে স্পেসিফিক ওয়ার্ড গুলো রয়েছে এগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়, এগুলোর পরে হচ্ছে আইএনজি হয়। ওয়াইল যদি হয় ওয়াইলের পরে আইএনজি হয়, ওয়াইলের পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে তখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ এখানে ওয়াজ অথবা ওয়্যার দিয়ে তারপর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপর হচ্ছে দেখো আমাদের আর কোথায় আইএনজি হয়, প্রিপোজিশন যদি হয়, উম প্রিপোজিশন যদি হয়, প্রিপোজিশন যদি হয়, প্রিপোজিশনের পরে হচ্ছে আমাদের আইএনজি হয়, প্রিপোজিশনের পরে আইএনজি হয়। তার মানে কিছু স্পেসিফিক ওয়ার্ড গুলোর পরে, ওয়াইলের পরে, তারপর হচ্ছে প্রিপোজিশনের পরে, ঠিক আছে, এগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়ে থাকে, স্পেসিফিক ওয়ার্ড। এখন হচ্ছে কিছু ফ্রেজ যেখান থেকে অ্যাডমিশন টেস্টে রেগুলার রেগুলার আসে। দেখো প্রিপোজিশনের পরে আমি বলছি আইএনজি হয়, আর টু এর পরে নর্মালি আমরা কি জানি, টু এর পরে বেস ফর্ম হয়, কিন্তু স্পেসিফিক কিছু ফ্রেজ রয়েছে, যেমন উইথ এ ভিউ টু আইএনজি হবে, বি ইউজ টু, গেট ইউজ টু, বিকাম ইউজ টু, বিকাম হতে পারে, বিকামটা লিখছে এখানে দেই নেই, বিকাম ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই যে 2 দিন আগেও অ্যাডমিশন টেস্ট আসছে, 2 দিন আগে অ্যাডমিশন টেস্ট আসছে, প্রিফারের সাথে আইএনজি হবে, ডিভোটেড টু, এডিক্টেড টু, সাবজেক্ট টু। এগুলোর পরে কি হবে, টু থাকা সত্ত্বেও এগুলোর সাথে কি বসবে বলেন তো? টু থাকা সত্ত্বেও এগুলোর সাথে হচ্ছে আইএনজিটা বসবে, টু থাকা সত্ত্বেও আমাদের এগুলোর সাথে আইএনজিটা বসবে। আচ্ছা, এখন আরো কিছু ওয়ার্ড, আরো কয়েকটাই রয়েছে আমাদের, সেটা হচ্ছে ক্যান নট হেল্প যদি হয়, এটা ওইখানে লেখাটা বোঝা যাচ্ছে না এই জন্য এখানে লিখতেছি, ক্যান নট হেল্প যদি হয় হেল্পের পরে হচ্ছে আমাদের আইএনজিটা বসে, কিন্তু ক্যান নট বাট যদি হয় তখন ভার্বের বেস ফর্ম হয়। এখানে দেখো একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এরপর আইএনজি হয়, কিন্তু কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু না হয়ে যদি কাম ফরওয়ার্ড টু হয় তখন কিন্তু ভার্বের বেস ফর্ম। তার মানে এরপরে দেখো উইথ এ ভিউ টু রয়েছে, উইথ এ ভিউ টু রয়েছে, তার মানে এটা আইএনজি হবে, সিইং হবে। ওয়াইল রয়েছে, ওয়াইলের পরে আইএনজি হবে। ওয়াইল হি ওয়াজ, হি রয়েছে, তার মানে হি ওয়াজ ওয়াকিং হবে। মীরা
এটা আমরা এখনো পড়ি নাই। এটা আমরা এখনো পড়ি নাই। তো আইএনজির বিষয়টা কি বুঝতে পারছো? আইএনজি কখন কখন হবে? আইএনজিটা কখন কখন হবে? আইএনজিটা কখন কখন হবে বলো। তবে একটু কমেন্টে লেখো স্পেসিফিক কিছু ওয়ার্ডস এর পরে বসবে। আর একটু কমেন্টে লেখো একটু। স্পেসিফিক স্পেসিফিক কিছু ওয়ার্ডের পরে, ওয়ালের পরে, প্রিপোজিশনের পরে। আর যে ফ্রেজ গুলো রয়েছে টু দিয়ে, কিন্তু এগুলো কিসের টু? এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশনের টু, নট কিসের টু? ইনফিনিটিভ টু। ওকে। তো তোমরা, তোমাদেরকে এই লিস্টটা আমি হচ্ছে দিয়ে দেব। আমি মেবি দিয়েছি, মেবি তোমাদের টেলিগ্রামে মেবি দিয়েছি, যদি ভুল না করে থাকি দিয়েছি। তো এগুলোর পরে হচ্ছে আমাদের আইএনজিটা বসে। আচ্ছা। আহ দেখো মডাল ভার্ব, মডাল ভার্ব গুলো কি কি রয়েছে? শেল, শুড, শুড অর্থ হচ্ছে উচিত, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, ওড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রথমে ভার্বের বেস ফর্ম হয়। এটা তাহলে কি? অ্যাক্টিভ এবং সিম্পল মিনিং এ। সিম্পল মিনিং পরীক্ষা তোমাদের এসএসসি তে কিন্তু সিম্পলটাতে আসবে, বেশিরভাগই এটাই আসবে। কিন্তু অ্যাডমিশন টেস্টে হচ্ছে দেখা যাবে যে আমাদের প্যাসিভ থেকেও দিতে পারে, এবং এবং হচ্ছে পারফেক্টিভ থেকেও দিতে পারে। কিরকম দেখো, পারফেক্টিভটা কিরকম? শুরু অর্থ কি বলতো আমাকে? শুরু অর্থ কি? আমি এখানে লিখি, পারফেক্ট বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা। শুড অর্থ কি? উচিত। আচ্ছা, এখন একটু বুঝি। উচিত, এখন বাজে কয়টা? 10টা বাজে। তুমি একজন ছাত্র, ছাত্র হিসেবে এই মুহূর্তে তোমার কোন কাজটা করতে থাকা উচিত? বা তার, এখন তোমার বাবা, এখন কোন কাজটা করতে থাকা উচিত? করতে থাকা উচিত। এখন তুমি যদি এটাকে এইভাবে লেখো, হি শুড স্টাডি, তারপর তার, বা রিড দা, বই পড়তে থাকা উচিত। আমি যদি নাও না দিয়ে এখানে নাওয়ের জায়গায় তার বই পড়তে থাকা উচিত রেখে, বই পড়তে থাকা উচিত, অথবা রিড দা বুক। তুমি যদি এইভাবে লেখা তাহলে এটা এই মিনিংটা দিছে। এই মিনিং কি আসছে? দেখো তো, এই মিনিংটা আসছে। তার মানে এখানে অর্থ হচ্ছে তার পড়া উচিত। কিন্তু এখানে তো আমাদের বলা আছে, এখানে হচ্ছে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে পড়তে থাকা উচিত। তার মানে হচ্ছে এই মুহূর্তে তোমার এই কাজটা করতে হচ্ছে, চলতে থাকবে, মানে কন্টিনিউ করতে হবে। তার মানে কন্টিনিউ যদি হয়, মানে কাজটা চলমান যদি থাকে, তার মানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আর কন্টিনিউয়াস মতো হচ্ছে বি ব্যবহার করতে হয়, মানে এমিজারের মতো বি। আর এরপর হচ্ছে ভার্বের আইএনজি। তার মানে হি শুড বি রিডিং দ্য বুক। আজকে এটা এই মুহূর্তে চলতে যাচ্ছে, কিন্তু বিকাল বেলায় তোমার আম্মু বা আব্বু তোমাকে একটা কথা বলছে যে তোমার এমন করা, এটা কইরো, তুমি তুমি করো নাই। যদি না করো, তখন তোমার আম্মু এসে বলতেছে বা আব্বু এসে বলতেছে, এই শারমিন শিকদার বা টিটু, তোমার তেমন করা উচিত ছিল। অথবা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তুমি ক্লাস মোবাইল টিপতেছো। তোমার আম্মু রুমে এসে বলতেছে,
নীলা, তোমার এখন পড়তে থাকা উচিত ছিল। তোমার পড়তে থাকা, সন্ধ্যা থেকে পড়তে থাকা উচিত ছিল। উচিত ছিল যেহেতু বলতেছে, তার মানে তুমি কি বই পড়তে থাকা উচিত, সেম সেন্টেন্স লিখলে হবে যে এটা, এটা লিখলে হবে পড়তে থাকা উচিত, এরপরে ছিল লিখলাম আমি। লিখতে হবে? হবে না। তার মানে আমার এখানে কি লিখতে হবে? শুড হ্যাভ, এরপরে রেড। বুঝছো? তার মানে মিনিং এর মধ্যে আমাদের পার্থক্য হয়ে যাচ্ছে। এই যে মডাল ভার্বের শেষে, মডাল ভার্বের সাথে আমাদের বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে অ্যাক্টিভ মানে প্যাসিভ হয় এটা। তারপরে হচ্ছে এটা বি প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে, আইএনজি দিয়ে হচ্ছে যে কন্টিনিউয়াস হয়, হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে যে প্যাসিভ হয়। এই বিষয়টা কিন্তু বারবার বলতেছি, কারণ এখান থেকে প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টে। মাস্ট দিয়ে আসে, শুড দিয়ে আসে প্রশ্ন অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে? তার মানে দেখো, আর নর্মাল ভাবে হচ্ছে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোর পরে কি বসে? বেস ফর্ম বসে। সো দেখি আমরা, হ্যাভ টু রয়েছে, কাম হবে। টু রয়েছে, সলভ হবে। মাইট রয়েছে, হ্যাভ রয়েছে, হ্যাভ থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম হার্ট হবে। ইজিলি, ক্যান বি ইজিলি, এটা বি রয়েছে, বির পরে এটা কি হয়? ভার্বের 3 নম্বর ফর্ম প্যাসিভ হবে। আর অথবা আইএনজি হবে সেন্টেন্স অনুযায়ী। তারপরে হচ্ছে মাস্ট রয়েছে, মাস্টের পরে ফলো হবে। ওকে? তো আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো। আমি সংক্ষিপ্ত ভাবে যদি এখন বলি, প্রিপোজিশনের পরে হচ্ছে আমাদের কি হবে? আইএনজি হবে। আর টু যদি হয়, শুধুমাত্র টু, টুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। তবে এই টুটা যদি স্পেসিফিক কিছু ওয়ার্ড, যেটা কি বলছিলাম, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, হ্যাঁ, তারপর হচ্ছে সাবজেক্ট টু, এডিক্টেড টু, তারপর হচ্ছে আমাদের আরো কয়েকটা যে শব্দ রয়েছে, এগুলোর পরে হচ্ছে আইএনজি হবে, যেটা হচ্ছে এটা হচ্ছে প্রিপোজিশনের টু না, এটা হচ্ছে বলা হয় ইনফিনিটিভ মার্কার। এটাকে বলা হয় ইনফিনিটিভ মার্কার। আর যদি এই টুটা হচ্ছে প্রিপোজিশন যদি বসে, তখন প্রিপোজিশন হিসেবে যদি হয় তখন আইএনজি হবে। ওকে? যেমন টু রয়েছে, শুধু টু বাই পেন্সিল। ফর রয়েছে, ফর এটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে আইএনজি হবে। তারপর দেখো ফন্ট অফ রয়েছে, অফটা আমাদের আইএনজি হবে। ওকে? আচ্ছা, আমাদের আর কয়টা আছে এরকম নিয়ম? বেশি নাই, চলে আসছে, শেষে চলে আসছে আমরা। ও, লেখাগুলো সবগুলো তো এখানে বোঝা যাচ্ছে না, ভাবলাম কালার দিলে বোঝা যাবে এটা। আরটা দেখো, এন্ড, এগুলো, এই যে এন্ড বাট, এগুলো হচ্ছে কনজাংশন। কনজাংশনের আগে পরে, এটা হচ্ছে, এটা আমাদের একটা নিয়ম রয়েছে, যে নিয়মটাকে বলা হচ্ছে আমাদের, এটা অ্যাডমিশন টেস্টও আসে, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা নিয়ম আসে। এটাকে বলা হয় প্যারালেলিজম। অর্থাৎ কনজাংশন গুলোর কোঅর্ডিনেট কনজাংশনের আগে পরে, আগে পরে সেম হবে, আগে পরে কি হবে? সেম। এন্ড বাতে আগে পরে সেম হবে। যদি অতীতে, যদি অতীতকালে কোনো কিছু হয়, তার মানে এখানে হচ্ছে অতীতকালের ভার্ব গুলো হবে। যদি বর্তমানের হয়, বর্তমানের হয়, তার মানে বর্তমান, এখানে হচ্ছে বর্তমান লেখিনি না, বর্তমান বিষয়ের উপরে যদি হয়, তার মানে ফার্স্ট টেন্সের, প্রেজেন্ট টেন্সের ভার্ব গুলো হবে। ওকে? তাহলে দেখো, দ্য কিং প্রাইভেটলি, তাকে ডাকছে প্রাইভেটলি, তার মানে আমি যেহেতু ইট ওয়াজ, দ্যাট ওয়াজ ট্রু, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে, তার মানে এটাও ফার্স্ট টেন্সের হবে, এইটাও ফার্স্ট টেন্সের মধ্যে হবে। তারপরে দেখো মানে, এখানকার মধ্যে দেখো হি আমাকে কিছু টাকা দিল এবং আমাকে ছেড়ে দিল, তার মানে এটা অতীতকালে বোঝাচ্ছে, গ্যাভ হবে, তার এবং এটাও ফার্স্ট টেন্সের মধ্যে হবে। ঠিক আছে? তো আগে পরে আমাদের সেম টেন্স হবে, আগে পরে সেম টেন্স হবে কোন ক্ষেত্রে? এন্ড ভার্ব অর এর ক্ষেত্রে। নরও হতে পারে, এখানকার মধ্যে আমাদের আরো ওয়ার্ড রয়েছে। এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো মনে রাখার কৌশল হচ্ছে প্যান বয়েজ। তো মেইনলি হচ্ছে আমাদের যেটা আসে এন্ড, বাট, অর, নর, অর, নর। ওকে? অর, নর। অথবা আমরা আরেকটা ওয়ার্ড বলতে পারি, সেটা হচ্ছে ইদার, দ্যাট ইজ অর, আর হচ্ছে নিদার, দ্যাট ইজ নর। এই এন্ড দিয়ে হচ্ছে আমাদের বোথ,
এন্ড হয়, এটা হচ্ছে নট অনলি বাট অলসো, নট অনলি, নট অনলি দ্যাট ইজ বাট অলসো। তাহলে এগুলোর আগে পরে কি হবে বলেন তো? আগে পরে সেম হবে, আগে পরে সেম হবে, আগে পরে সেম হবে। আহ ওকে, আমি নিয়ে বলছিলাম একটা সেন্টেন্স আছে, হ্যাঁ, এই সেন্টেন্স আছে, সেন্টেন্স থাকার পরে যদি আরেকটা ভার্ব আসে, এখানে যখন ওয়ান্ট রয়েছে, ওয়ান্টের পরে আমাদের এখানে কি হবে? নন ফাইনাইট হবে, নন ফাইনাইট হবে। সো এটা হবে ওয়ান্ট টু ড্যান্স। তো এখন আপনি যদি দেখেন এখানকার মধ্যে আমাদের ইনফিনিটিভ কখন হবে, এই যে ইনফিনিটিভ গুলো রয়েছে, এই ইনফিনিটিভ স্পেসিফিক কিছু ভার্ব রয়েছে, স্পেসিফিক কিছু ভার্ব রয়েছে, সেই ভার্ব বা ওয়ার্ডস রয়েছে, ওয়ার্ডস এর পরে হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু ওয়ার্ডস রয়েছে, যে ওয়ার্ডস গুলোর পরে হচ্ছে আমাদের কি হবে? ইনফিনিটিভ হবে। এখন আপনি যদি সেই ওয়ার্ড গুলো না জানেন, তাহলে তো এটা মুখস্থ না করেন, তাহলে তো হবে না। সেই ওয়ার্ড গুলো কি কি রয়েছে আমাদের? এগ্রি, ট্রাই, ওয়ান্ট, ঠিক আছে? এরকম সহ আরো অনেকগুলো ভার্ব রয়েছে, যেগুলো আপনাদেরকে আমি আহ গ্রুপে এখনই দিয়ে দিই না, আপনাদের আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি, আমি ক্লাসে থাকতে থাকতে দিয়ে দিচ্ছি। ওই টেলিগ্রাম কোথায় আমার? ক্লাসে থাকতে থাকতে আপনাদের টেলিগ্রাম গ্রুপে ওয়ার্ড গুলো দিয়ে দিয়েছি, এগুলোর পরে হচ্ছে আপনারা এগুলো মুখস্থ করতে হবে, এগুলোর পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়। আর যদি উদ্দেশ্য যদি হয়, উদ্দেশ্য, তখন হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়, ঠিক আছে? ইনফিনিটিভ হয়। ওকে, আচ্ছা। তো আমরা ক্লাসের শুরুর দিকে একটা কথা বলছিলাম যে যদি আমাদের এম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি হ্যাভ শ্যাল বি, এগুলোর পরে হচ্ছে আমাদের অ্যাক্টিভ যদি হয়, অ্যাক্টিভ যদি হয় হবে আইএনজি, আর প্যাসিভ যদি হয় ভার্বের 3 নম্বর ফর্ম। দেখেন বি ভার্বের পরে আমি যেটা বুঝতে পারলাম আমরা সহজে, আমি কিন্তু এখন একটু জাস্ট আগে কথাগুলো মনে করে দিচ্ছি। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে হবে আইএনজি, প্যাসিভের ক্ষেত্রে হবে ভার্বের 3 নম্বর ফর্ম এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আরো ওয়ার্ড রয়েছে এখানে, হ্যাড বিনও নিয়ে আসতে পারেন, হ্যাড বিন, হ্যাড বিন, ও হ্যাড বিন। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি বলি, তখন হচ্ছে আমাদের আর এখানে কি হবে? আইএনজি, এবং এখানে হবে উইল বি অথবা শেল বি, শেল বি, উইল হ্যাভ, শেল হ্যাভ। বুঝছেন বিষয়টা? তো যদি অ্যাক্টিভে হয় আইএনজি, প্যাসিভ হলে ভার্বের 3 নম্বর ফর্ম। ইনফ্যাক্ট ক্রিকেট, সো ক্রিকেট, এখানকার মধ্যে ক্রিকেট নিজেকে বলে না, ক্রিকেটকে বলা হয়, তার মানে ক্রিকেট ইজ কল্ড, প্যাসিভ হয়েছে, ইজ কল্ড, প্যাসিভ হয়েছে। দে হেল্প, এখানে তারা নিজেরাই খেলতেছে, তার মানে দে আর হেল্পিং। ফুটবল রয়েছে আমাদের, ফুটবলটা হচ্ছে তাদের মাধ্যমে খেলা হয়, নিজে খেলতে পারে না, প্যাসিভ হবে, তার মানে ফুটবল ইজ প্লেইড। ওকে, অ্যাক্টিভ প্যাসিভটা আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভটা। আর একটা হচ্ছে যদি আমাদের কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি না থাকে, সেই সেন্টেন্সে যদি ভার্ব থাকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্বটা হয় ইনফিনিটিভ হয় অথবা জিরান্ড হয়। টু প্লাস ভার্ব যদি হয় সেটা হয় ইনফিনিটিভ, আর ভার্ব প্লাস আইএনজি যদি হয় সেটা হয় জিরান্ড। তার মানে কি, জিরান্ড এবং ইনফিনিটিভ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। এটা আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম। টিচিং ইজ, এখানে যেহেতু আমাদের ভার্ব নাই, মানে ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই, তার মানে এটা হবে টু টিচ অথবা টিচিং। কলিং হার সন, তার সন্তানকে ডেকে, এখানকার মধ্যে দেখো এখানকার মধ্যে ভার্ব আছে, তার মানে এই যে ভার্বটা আছে এটা নন ফাইনাইট হবে, তার মানে পার্টিসিপল হয়ে যাবে এটা, এটা হচ্ছে পার্টিসিপলের। আর যদি সাবজেক্টের স্থানে বসে তখন সেটা হবে জিরান্ডের। আর যদি সাবজেক্টের স্থানে না বসে, সাবজেক্ট ভার্ব আছে যদি না থাকে, তখন সেটা পার্টিসিপল হবে, তার মানে এটা হচ্ছে আমাদের পার্টিসিপল, আর এটা হচ্ছে জিরান্ড অথবা ইনফিনিটিভ। আচ্ছা,
এরপরে এই ব্যবহার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতবার প্রশ্ন আসছে, অ্যাডমিশন টেস্টে এতবার আসছে, যা আপনারা দেখলে বুঝতে পারবেন। বিফোরের বিফোর, আফটারের আফটার। কি বলছি? বিফোরের বিফোর, আফটারের আফটার। বিফোরের বিফোর মানে হচ্ছে বিফোরের আগে। বিফোর অর্থ কি? আগে। তার মানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর আফটার অর্থ কি? পরে। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখেন, এখানে বিফোর রয়েছে, বিফোরের এটা, তার মানে এই সেন্টেন্সটা কি হবে? হ্যাড অ্যারাইভড। এখানে এখানে আফটার রয়েছে, তার মানে এটা কি হবে? হ্যাড কাম। আর অপর যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটা কি বসবে তাহলে আমাদের? সেই সেন্টেন্সটা বসবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ভার্বের সেকেন্ড ফর্ম হবে। বিফোরের বিফোর, আফটারের আফটার। বিফোরের বিফোর, আফটারের আফটার। বলেন, কয়েকবার একটু মুখে মুখে বলেন তো আপনারা, আনমিউট করে বলেন তো। বিফোরের বিফোর, আফটারের আফটার। বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। জোরে বলেন। বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। তার মানে বিফোরের বিফোর, আফটারের আফটার পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোরের বিফোর, আফটারের আফটার পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোরের বিফোর, আফটারের আফটার পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে। আচ্ছা, তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন। এটা থেকে একটা প্রশ্ন হয়। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, আরেকটা দেখেন, আরেকটা হচ্ছে এস, এজ, সিন্স। এখানে প্রত্যেকটার ব্যবসা দেখেন, অ্যাজ ইফ, অ্যাজ দো। আপনারা আলাদা আলাদা করে শিখছেন, আমি একত্রে দিয়ে দিছি। দেখেন, এটার পূর্বে যদি ফার্স্ট প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, রাইট? আর এটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্বের টু হয়, পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে কোন কোন ক্ষেত্রে? অ্যাজ, অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। এই দুই দিন আগেও দেখলাম অ্যাজ ইফ, অ্যাজ দোর ব্যবহার থেকে প্রশ্ন আসছে। দুই দিন আগে না, গতকালকেই তো হ্যাজ, এই নেম দিয়ে একটা প্রশ্ন আসছিল, অ্যাজ ইফ, অ্যাজ দো দিয়ে প্রশ্ন আসছিল। রেগুলার প্রশ্ন আসে এখান থেকে। সো সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দোর আগে যদি ফার্স্ট প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা ফার্স্ট পারফেক্ট। আগেরটা যদি ফার্স্ট পারফেক্ট হয়, ফার্স্ট ইনডিফিনিট হয়, পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। রেগুলার প্রশ্ন আসে এখান থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার প্রশ্ন আসছে এখান থেকে। তারপরে রাজশাহীতে আসে, চট্টগ্রামে আসে, বিউপিতে আসে, কুমিল্লাতে আসে। ঠিক আছে? মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাজ ইফ, অ্যাজ দোর ব্যবহার সিন্স এর ব্যবহার থেকে দেয়। আপনারা যদি এখন দেখেন, ইট ইজ, ইজ রয়েছে, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে মেট। ইট ওয়াজ রয়েছে, ফার্স্ট টেন্স রয়েছে, এটা হবে হ্যাড মেট। তো খুবই সহজ নিয়ম। ঠিক আছে? আর অ্যাজ ইফ, অ্যাজ দোর ক্ষেত্রে যদি বি ভার্ব বসে, তখন এটা কি বসবে? ওয়াজ এর জায়গায় ওয়্যার বসবে। ওয়াজ এর জায়গায় ওয়্যার বসবে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল লিস্ট, ঢাকা বিতে আসছিল এবার। লিস্টের পরে কি হয়? মাইট অথবা শুড হয়, মাইট অথবা শুড হয়, মাইট অথবা শুড হয়, মাইট অথবা শুড হয়। মুখস্থ করে ফেললে এটাই ভাবে। দেয়ার পরে আপনারা শিখছেন হচ্ছে, পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে, সিঙ্গুলার নাউন থাকে, সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব হবে। এখন এখানকার মধ্যে আপনারা শুধু এম, ইজ আর ওয়াজ ওয়্যার দেখছেন। আমরা একটা জিনিস শিখে নেই, আমাদের হেয়ার এবং দেয়ারের ক্ষেত্রে, হেয়ার এবং দেয়ারের, হেয়ার এবং দেয়ারের এখানকার মধ্যে পরে শুধুমাত্র বি ভার্ব হয়, তবে হ্যাভ ভার্ব, যেমন এখানকার মধ্যে হ্যাভ ভার্ব হবে, দেয়ার হ্যাজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, এরকম হবে না। তার মানে যদি হ্যাজ ভার্ব ইউজ করতে চাই অথবা হ্যাভ ভার্ব ইউজ করতে চাই, পরে একটা বিন দিতে হবে, বুঝছেন? আর এখানে এই হ্যাজ বিন হবে, অথবা দেয়ার ইজ হবে, অথবা দেয়ার ফার্স্ট টেন্স যদি করতে চাই ওয়াজ হবে। হেয়ার এবং দেয়ারের পরে কি ভার্ব ব্যবহার করা যায় না বলেন? হ্যাভ ভার্ব ব্যবহার করা যায় না। কি ভার্ব ব্যবহার করা যায় না? হ্যাভ ভার্ব ব্যবহার করা যায় না। যদি হ্যাভ ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে পরে কি লাগবে বলেন? বিন লাগবে। কি লাগবে? বিন লাগবে, বিন লাগবে, বিন। সো আশা করি বুঝতে পারছেন।
দেয়ার শাউটস রয়েছে, তার মানে ওয়্যার হবে। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে অধিকাংশ নিয়মগুলো পড়ে ফেলছি। আমরা পড়ে ফেলছি। এখন আপনাদেরকে হচ্ছে আরো কয়েকটা টেন্স মার্কার, একটু ভিন্ন কিছু নিয়ম বলবো নাকি, যেটা হচ্ছে আমি এতক্ষণ বলি নাই। আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু বলতে পারি। স্যার বলেন। বলবো, ওকে। যেটা হচ্ছে আমাদের ব্যতিক্রম কিছু নিয়মগুলো থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, যেটা ধাবিত প্রশ্ন আসে, যেটা স্বাভাবিকভাবে আমার মনে হয় অধিকাংশ বইতে নাই, এবং এটা এসএসসি পরীক্ষাও আসে না। এটা আসে শুধু হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে, আসে শুধু। ওকে, আচ্ছা, দেখেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ অথবা ইটু হতে পারে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, একবার, দুইবার, তিনবার, এরকম ভাবে বোঝাতে আর কি। ফার্স্ট টাইম, ফার্স্টের জায়গায় সেকেন্ড, থার্ড দিয়ে যতবার বলতে পারেন, তো সবকিছু হতে পারে। আর একটা হচ্ছে দিস ইজ দা জায়গায় অথবা ইট ইজ এর জায়গায় ওয়াজ হবে। কি বসবে? ওয়াজ। দ্য ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। তো এই ক্ষেত্রে ইজ যদি থাকে, ইজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি ওয়াজ থাকে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, was the first time I dash the book. The book হবে আর কি এটা। অপশন এ read, অপশন বি have read, অপশন সি had read। কোনটা হবে? এটা ধাবিতে আসছিল, ওয়াজ রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। যদি এরপরে সাবজেক্ট ভার্ব না বসে, শুধুমাত্র ভার্ব বসে, তখন কিন্তু ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব হবে। টু প্লাস ভার্ব। আমাদের সেম ভাবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার পরে হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডেফিনিট হয়। এটার পরে যদি শুধুমাত্র ভার্ব বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। ওকে, আচ্ছা। তো আমরা আর টেন্স মার্কার যদি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স মার্কার হচ্ছে কি হয়, নাও, এট দিস মোমেন্ট, রাইট নাও, এরকম যদি থাকে তখন হয়। আচ্ছা, আর একটা নিয়ম যে শিখি, সেটা হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার। সিন্স এবং ফর, এটা আমি প্রিপোজিশনের মধ্যে বলেছিলাম। সিন্স যদি হয়, নির্দিষ্ট কি হবে? নির্দিষ্ট সময়, মানে, আর এটা হচ্ছে সময়ের পরিমাণ। তো নির্দিষ্ট সময় এবং সময়ের পরিমাণ যদি হয়, তার মানে এগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তবে তবে সিন্স ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। কখন? যদি ভার্বটা, আই রিপিট, যদি ভার্বটা নন স্টেটিভ, কি হয়, নন স্টেটিভ ভার্ব হয়, মানে যে সকল ভার্ব গুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন যেমন আমরা বললাম আন্ডারস্ট্যান্ড, সি, এগুলো হচ্ছে, এই ভার্ব গুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। এখন আমি যদি বলি আমি আকাশ দেখি, আমি এখন আকাশ দেখি, আই এম, নাও আই এম সিইং দ্য স্কাই, হবে? হবে না। এগুলো কেন হবে না? কারণ এটা নন স্ট্যাটিক ভার্ব, যে ভার্ব গুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয় না। তাই নাও থাকা সত্ত্বেও এখানে আই এম সিং না হয়ে যাবে আই সি।
তো এই যে ভার্ব গুলো রয়েছে নন স্ট্যাটিক ভার্ব, এই ভার্ব গুলো কি জানেন সবগুলো? নন স্ট্যাটিক ভার্ব গুলো, ঠিক আছে, এই ভার্ব গুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলো যদি এগুলো যদি আবার এগুলোর সাথে যদি আমাদের সিন্স এবং ফর থাকে, সেই ক্ষেত্রে আবার সিন্স ফর থাকা সত্ত্বেও সেটা কি কোন টেন্স হবে? সেটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আর একটা নিয়ম লিখছি আমি। বাই, বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে, এটা আমি গত ক্লাসও বলছি, বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে তখন এটা হয়ে যায় ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার, এটা এখান থেকে একটা প্রশ্ন আসে অ্যাডমিশন টেস্টে, এটা এসএসসি পরীক্ষা আসে না এগুলো, এই জন্য আমি এত কিছু দেখাইনি আর কি। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, আপনাদের কি মনে আছে বিফোর এর বিফোর আফটার এর আফটার কোন টেন্স হয়? বাই প্লাস বাই 2023। এখন 2030 সালের মধ্যে বাংলাদেশের নির্বাচন হবে, না 2030 সাল না, গত বছর আগামী বছর তো হবে, তো তার মানে 2026-এ লিখি। আচ্ছা, বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশে নির্বাচন হবে, তার মানে এখানে এখানে দেখেন বাই 2026, এখানে বাই এর পরে ভবিষ্যৎকালীন সময় আছে, তার মানে নির্বাচন হবে। দ্য ইলেকশন হ্যাভ উইল হ্যাভ হেল্ড হবে, ঠিক আছে, উইল হ্যাভ হেল্ড হবে, ঠিক আছে। সো বুঝতে পারছেন আই থিঙ্ক, বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের যদি মনে থাকে বিফোর এর বিফোর আফটার এর আফটার কোন টেন্স হবে বলেন তো আবার একটু। এটা কিন্তু আবার এসএসসি পরীক্ষায় আসে না, আমরা কিন্তু এখান থেকে এখন একটু অ্যাডমিশন টেস্টে একটা বিষয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের বিফোর এর বিফোর আফটার এর আফটার, পারফেক্ট টেন্সে যেরকম ভাবে ব্যবহার হতে পারে, মানে পাস্ট পারফেক্ট হতে পারে, এটা সেম ভাবে আমাদের ফিউচার পারফেক্টও ব্যবহার হতে পারে। এটা যদি বলি এরপর আমি সিকোয়েন্স অফ টেন্সের বিষয়টা বলবো। দেখেন, এটা সেম ভাবে দেখেন আমাদের আফটার এবং বিফোর। আচ্ছা, নর্মালি বাংলাতে কি হয়, অতীতকালে দুইটা কাজ হয়েছিল, অতীতকালে দুইটা কাজ হয়েছিল, যেই কাজটি আগে হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, যেই কাজটা পরে হয়েছিল সেটা কি হবে? সেটা ফার্স্ট ইনডিফিনিট, রাইট? তো এটা হচ্ছে বাংলা যদি শিখতে চাই, তো এটা হচ্ছে এখানে নর্মালি হয় কি আফটার বিফোর এর বিফোর, এটা হচ্ছে আফটার বলছে যেহেতু এটা এটা মানে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, তাহলে কি কি লিখবো, ফার্স্ট এখানে ফার্স্ট টু লিখলাম আমি, হ্যাঁ। আর এটা হচ্ছে পিপি মানে ফার্স্ট পারফেক্ট, বিফোর এর বিফোর পিপি ফার্স্ট পারফেক্ট, এটা দেখি আমি পিআই, এটা তো এরকমই নাই, রাইট? আচ্ছা, এখন যদি আমি এইরকম ভাবে বলি ভবিষ্যৎকালে দুইটি কাজ হবে, বাংলাটা বোঝেন, ভবিষ্যৎকালে দুইটি কাজ হবে, ভবিষ্যৎকালে দুইটি কাজ হবে, যে কাজটি আগে হবে যে কাজটি পরে হবে। যেমন আমি আমার কাজ শেষ করার পূর্বে মা রান্না করবে, দুইটা কাজ দেখেন, একটা হচ্ছে মা রান্না করবে আর একটা হচ্ছে আমার কাজ শেষ করা। সো এখানে রান্না কে করবে? মা করবে। তো মা হচ্ছে ভবিষ্যতে করবে, করবের কথা বলতেছে, আর হচ্ছে আমি আমার কাজ শেষ করবো, অথবা সে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, সে আসবে তারপর আমার অপেক্ষা শেষ হবে, ঠিক আছে, পূর্ব পর্যন্ত। তার মানে আমাদের এখানে বিফোরের বিফোর হবে, বিফোরের বিফোর হবে ফিউচার পারফেক্ট টেন্স, এটা এটা দেখেন, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স,
আর বিফোর এর পরে তাহলে কি বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আনলাম, এটা এর জন্য হচ্ছে আমি একটু পরে বলতেছি। আচ্ছা, এটা তো বিফোরে গেল। এখন আফটার যদি ব্যবহার করতে চাই, আফটার, আফটার তাহলে হচ্ছে এটা উল্টা নিয়ম হয়ে যাবে, উল্টা নিয়ম হয়ে যাবে। তার মানে আফটার এর পরে হচ্ছে ফিউচার পারফেক্ট হবে, পূর্বে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, এখন এই যে বিফোর বললাম, অ্যাডমিশন টেস্টে বিফোর এর পরিবর্তে আমাদের এই বিফোর এর জায়গায় একটা ওয়ার্ড দেয়, সেটা হচ্ছে বাই দ্য টাইম। বাই দ্য টাইম দেয়। তো বাই দ্য টাইমের পূর্বে, পাঁচটার ক্ষেত্রে বাই দ্য টাইমেরটা পূর্বে ফার্স্ট পারফেক্ট, পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, এই বিষয়টা মাত্রাই। হ্যাঁ, আচ্ছা, এখানে যে আমি আরেকটা কথা বললাম, বাই প্লাস ফিউচার টাইম হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখন যদি হয় বাই প্লাস অতীতকালীন সময় ফার্স্ট টাইম যদি থাকে, তখন সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। ওকে, তো অনেক বিষয়গুলো বললাম। এখন দেখেন এখানকার মধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, যে বিফোর এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, কেন হইতেছে? তো এটা হচ্ছে আমরা সিকোয়েন্স অফ টেন্স এর মধ্যে দেখি। সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে, সিকোয়েন্স অফ টেন্স, দেখেন নিয়ম লেখেন, দুইটা পারফেক্ট টেন্স একসাথে হয় না, পারফেক্ট টেন্স একসাথে হয় না, দুইটা ফিউচার টেন্স একসাথে হয় না, এটা নিয়ম আমাদের। হ্যাঁ, আচ্ছা, ফিউচার পারফেক্ট মানে সিকোয়েন্স অফ টেন্সের নিয়মটা কি? আমাদের একটা সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্স ধরেন এখানকার মধ্যে, আই নো, আমি জানি, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও এটা আমি জানি। এখন লক্ষ্য করো, এটা একটা টেন্স, এটা একটা এই যে টেন্সটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে। এটা একটা ক্লজ, এই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে। অপর যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, সেই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের এখানে কিসে আছে বাবা? এখানে এটাও প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এইটা যদি প্রেজেন্টে থাকে, অপর সেন্টেন্সটি, মেইন ক্লজটা যদি প্রেজেন্টে থাকে, সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সে হতে পারে, যে কোনো টেন্সে হবে। আচ্ছা, এই যে মেইন ক্লজটা যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্টে হবে। আচ্ছা, আর যদি এই মেইন ক্লজটা ফার্স্ট টেন্সে হবে, তাহলে অপর সেন্টেন্সটি যে কোনো ফার্স্ট টেন্স, এনি ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স, এই ক্ষেত্রে যে নিয়মটা বেশি আমাদের অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। অথবা এই যে ফার্স্ট টেন্স থাকলে উড কুড মাইট যুক্ত ফিউচার ইন ফার্স্ট বলে এটাকে, তো উড কুড মাইট যুক্ত ফার্স্ট টেন্স হবে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি। যেমন আমাদের, তোমাদের ন্যারেশনের মধ্যে যেমন একটা বাক্য লিখি, আই সেইড, এরপরে দ্যাট যদি থাকে, তাহলে আমরা এখানে কি লিখি? এটা যে কোনো ফার্স্ট টেন্স হয় না? অথবা উড কুড যুক্ত হয় কিনা, মনে আসছে কিনা তোমাদের, দেখো তো। আই সেইড এখানে তাহলে লিখতে পারে, আমি বললাম যে আই সেইড হাসান ইজ গুড বয়। হাসান ইজ এ গুড বয় যদি থাকে, তাহলে এখানে হয়ে যাবে কি, হাসান ওয়াজ গুড বয়। তার মানে দেখো এটা হয়ে গেছে আমাদের ফার্স্ট টেন্স। তার মানে এটা যদি ফার্স্ট টেন্স থাকে, মেইন ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে? যে কোনো ফার্স্ট টেন্স। তাহলে এটা এই ক্ষেত্রে কোনটা করা বেশি বেশি ভালো? বেশি ভালো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স করা। আর অথবা এখানে যদি ফিউচার টাইম থাকে, তাহলে এখানে কি হবে? উড কুড মাইট যুক্ত ফার্স্ট টেন্স হবে। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যে কোনো টেন্সে নেওয়া যায়। এটা যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্সে বসবে। তো আশা করি হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের মোটামুটি সকল নিয়মগুলো তোমরা বুঝতে পারছো। আই থিঙ্ক এখন তোমাদের কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে এখন? এখন আমরা প্র্যাকটিস করতে করতে আরো অনেক কিছু কিছু নিয়ম শিখবো, আরো কিছু নিয়ম শিখবো। একটা প্র্যাকটিস করে আমাদের আজকের ক্লাসটা শেষ করব।
একটা প্র্যাকটিস করে আজকে ক্লাস আমরা শেষ করবো, হ্যাঁ? তোমাদের কি ক্লান্তি চলে আসছে? একটাই প্র্যাকটিস করবো আজকে। এটা বুঝে বুঝে সলভ করবো আমরা, হ্যাঁ, একবারে বুঝে বুঝে, একবারে বুঝে বুঝে আমরা এটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, দ্য লাইফ অফ এ ফার্মার্স ড্যাশ ফুল অফ হার্ডশিপস। একজন কৃষকের জীবন কষ্টেই পরিপূর্ণ। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমাদের লাইফ। তার লাইফটা হচ্ছে যে কোনো ভার্বের সাবজেক্টটা কি বলেছিলাম ক্লাসের শুরুর দিকে, সিঙ্গুলার হয় অথবা প্লুরাল হয়। এখানে যেহেতু এটা সিঙ্গুলার, সিঙ্গুলার অনুযায়ী ভার্ব হবে, বি ভার্ব রয়েছে। সো বি ভার্ব থাকার কারণে আমাদের এটা এম ইজ আর হবে। সো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানকার মধ্যে কি হবে, ইজ হবে। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপস। পরেরটা দেখো, মেনি। আমাদের এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার না, এখানকার মধ্যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের ব্যবহার। দেখো, কোন শব্দের শেষে যদি ওয়ান বডি থিং থাকে, ওয়ান বডি থিং, আমি এখন সবগুলো বলতেছি। ওয়ান মানে হচ্ছে নো ওয়ান নোবডি নাথিং, এনি ওয়ান এনিবডি এনিথিং, তারপর হচ্ছে এভরিওয়ান এভরিবডি এভরিথিং। তো এরকম ভাবে ওয়ান বডি থিং যদি থাকে, তখন ভার্বটা হয় হচ্ছে আমাদের সিঙ্গুলার। ভার্বটা কি হবে বাবা, সিঙ্গুলার হবে। ভার্বটা হবে কি, ভার্বটা হবে আমাদের, বলো, ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। কি কি বললাম, ওয়ান বডি থিং যদি থাকে, ওয়ান বডি থিং যদি থাকে, ভার্বটা সিঙ্গুলার। ওয়ান বডি থিং যদি থাকে, ভার্বটা সিঙ্গুলার। কিন্তু যদি মেনি থাকে, সেভারাল থাকে, হ্যাঁ, মেনি সেভারাল ফিউ এ ফিউ, এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন ভার্বটা হবে প্লুরাল। তবে একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেটা হচ্ছে মেনি অথবা মেনি এন। মেনি এ, মেনির পরে যদি আর্টিকেল এ থাকে অথবা এন থাকে, তখন এটা কিন্তু প্লুরাল নয়, এটা সিঙ্গুলার হবে। সো মেনি ফার্মার জানে না, নেগেটিভ সেন্টেন্স। তার মানে এখানটার মধ্যে আগেরটা যেহেতু প্রেজেন্টে আছে, তার মানে এটাও প্রেজেন্টে, ডাজন্ট নো, তারা জানে না হাউ টু কালটিভেট সাইন্টিফিক্যালি, কিভাবে বৈজ্ঞানিক ভাবে চাষ করতে হবে, সেইভাবে সেই বিষয়টা তারা জানে না। তারা কঠোর পরিশ্রম করে। তার মানে যেটা হচ্ছে প্লুরাল, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা প্লুরাল। তার মানে প্লুরাল হলে যা আছে তাই থাকে। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে। বাট দেয়ার টয়েল, তাদের এই পরিশ্রমটা, গো আওয়ে, তা শেষ হয়ে যায়। গো আওয়ে, দেখো, গো আওয়ে ডিউ টু ল্যাক অফ সাইন্টিফিক নলেজ, আমাদের সাইন্টিফিক জ্ঞান অভাবের কারণে এটা আমাদের শেষ হয়ে যায়। সো আমাদের এখানে কি হবে, এখানে আমাদের এটা কি হবে বলতো, এটা কি হবে বলো, এটা তোমরা একটু বলতে হবে। যদি বুঝো তাহলে বলো, আমি তাহলে দ্রুত সামনে যাবো। গোজ হবে তাই না? ওকে, না প্যাসিভ হবে কেন, দেয়ার টয়েল গোজ, এটা যেহেতু সিঙ্গুলার রয়েছে, পরিশ্রমটাই হচ্ছে শেষ হয়ে যায়, তার মানে গোজ। এটা আর একটা কথা মাথায় রাখবা, এটা আমাদের কি ধরনের ভার্ব, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আমাদের প্যাসিভ হয় না। সো ইন্ট্রানজিটিভ ভার্ব যেহেতু প্যাসিভ হয় না, সো এটা গোজ বা গোজ হবে আর কি।
আচ্ছা, আওয়ার গভর্নমেন্ট অফার্স, আমাদের সরকারটা, সাবজেক্টটা সিঙ্গুলার, এরপরে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, এ লট অফ অপরচুনিটিস টু দেম উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, সাবজেক্ট টু, তার মানে কি হবে বলো? ভিউ টুর পরে আইএনজি হবে। সো আমাদের এখানে দেখতে হবে তাদের দুঃখটা, তাদের সাফারিংটা কমানোর জন্য সরকার অনেক ধরনের কি করেছে, কমানোর জন্য সুযোগ সুবিধা অফার করেছে। তার মানে আমাদের এখানে কি হবে, ইলিমিনেটিং, আইএনজি হবে এটা, ইলিমিনেটিং। আচ্ছা, তারপরে দেখো আনফরচুনেটলি, যে তারা এইগুলো থেকে বঞ্চিত, যে তারা হচ্ছে এই সেবাগুলো থেকে তারা কি হয়ে আছে, বঞ্চিত আছে। যেহেতু তারা বঞ্চিত, তার মানে দে ডু নট, নট রয়েছে, তার মানে দে ডু নট ইলিমিনেটিং, sorry, they avail themselves of these opportunities. It is time is রয়েছে, it is high time, it is high time এর পরে কি বসে বলতো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তার মানে গেটের জায়গায় এটা হয়ে যাবে গট। দে গট সায়েন্টিফিক এডুকেশন, এডুকেশন অল কনসার্নস, প্রত্যেকটা মানুষ তাদেরকে কি করবে, তাদেরকে সহায়তা করবে, হেল্প দেম, তাদেরকে সহায়তা করবে। ইফ, যুক্ত, এটা হচ্ছে কন্ডিশনাল, ইফ যুক্ত সেন্টেন্স, এই কন্ডিশনাল একটা ব্যবহার বলে দেই, এখানে অ্যাডমিশন টেস্টে আসে। ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনের অপর সেন্টেন্সটি মডেল ভার্ব, মানে প্রেজেন্টের গুলো হবে, ক্যান হবে, শেল হবে, উইল হবে, ক্যান, শেল, উইল, মে, এই ওয়ার্ড গুলো হবে। আর যদি এটা হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হবে ক্যানের জায়গায় কুড, শেলের জায়গায় উড, উইলের জায়গায় উড, এই ফার্স্ট টেন্সের হবে। আর যদি এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে উড হ্যাভ, মাইট হ্যাভ হবে। তাহলে দেখি আমরা এখানে কি আছে, যদি, যদি আমরা, ইফ, যদি আমরা লাই দেয়ার প্রপার এডুকেশন, যদি আমরা তাদেরকে সঠিক শিক্ষাটা দেই, এখানকার মধ্যে সেন্টেন্সটা কি ভুল আছে, GHI, হ্যাঁ, এখানকার মধ্যে আমাদের ভার্বে ভুল আছে, ভার্বে ভুল আছে। এখানকার মধ্যে আমি একটু দেখি আমাদের, যদি আমি তাদেরকে শিক্ষিত করি, এরকম একটা প্রশ্ন হতে পারে, প্রশ্ন যদি আমরা তাদেরকে শিক্ষিত করি, হ্যাঁ, এখানে এডুকেট হবে, এটা এডুকেট, এডুকেট আসবে। যদি আমরা তাদেরকে শিক্ষিত করি, ইন প্রপার এডুকেশন, সঠিক জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, তার মানে এখানে দে বলতে কারা, এটা দে বলতে কারা বোঝাচ্ছে, কৃষকদেরকে বোঝাচ্ছে। এখন কৃষকদেরকে শিক্ষা দেবে কে, আমরা করব, তার মানে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে, প্যাসিভ হবে। তার মানে ইফ দে ওয়্যার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, আমি একটু দাঁড়াও, আমি একটু বাইর করে নিই এটা, এখানে মিসিং রয়েছে, কয়েকটা লাইনই মিসিং রয়েছে, কয়েকটা লাইনে মিসিং রয়েছে। আমি সেন্টেন্সটা পড়ি, আমি পাইছি এখানে, ইফ দে ওয়্যার এডুকেটেড, দে আমাদের আরো বেশি কন্ট্রিবিউট করতে পারতো, কন্ট্রিবিউট তো নাই এখানে, GHI, যে, যেটা কই, যেটা এখানে মিসিং হয়ে গেছে, আমি ইয়া করতে, আচ্ছা। তো আচ্ছা, আমি একটু তাহলে বই থেকে দেখে দেখে বলতেছি, ইফ দে ওয়্যার এডুকেটেড, দে উড কন্ট্রিবিউট, ফার্স্ট টেন্স হয়েছে, তার মানে দে উড কন্ট্রিবিউট, তার মানে এখানে উড কুড মাইট যুক্ত ফার্স্ট টেন্স হবে, উড কুড মাইট যুক্ত হবে, দে কুড অথবা দে উড কন্ট্রিবিউট, তারপরে কি যেন ছিল, কন্ট্রিবিউট বেটার টু প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। তো দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রসপারিটি, উন্নতিটা আরো বেশি এখানে থাকতো, হতো, এখানে, এখন এখানে হবে এই যে লাইজ হবে এরপরে আর কি, এখানে কিছু মিসিং রয়েছে, হ্যাঁ, এটা মিসিং রয়েছে, মিসিং যেহেতু রয়েছে, আমি লাস্ট সেন্টেন্সটাতে চলে যাচ্ছি, লাস্ট সেন্টেন্সটাতে, এন্ড, এবং ইট, দেখো ইটটা হচ্ছে আমাদের ভার্বটা কি আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, এরপরে যে ভার্বটা রয়েছে রেজাল্ট, এই রেজাল্ট ভার্বটা হচ্ছে আমাদের কি আসবে, প্যাসিভ হয় না, সো ইট রেজাল্টস,
অথবা মে রেজাল্ট গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে উন্নতিটা বৃদ্ধি পেত। তো এই হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস। আরেকটা প্র্যাকটিস করি, হ্যাঁ। প্র্যাকটিস করবো না বলে আর একটা করে ফেললাম আমি। দেখো পরেরটা দেখো, উই ক্যান নট, ক্যান নট হেল্প রয়েছে। ক্যান নট হেল্প এর কথা আমি বলছিলাম ক্লাসের মধ্যে। ক্যান নট হেল্প এর পরে কি যেন হয় বলেছিলাম, আমরা নির্ভর করতে, আহ, আমরা অবশ্যই নির্ভর করতে পারি। এই ক্যান নট হেল্প যদি হয় রিলাইং আইএনজি হবে, আর ক্যান নট বার্ড যদি হইতো তার মানে বেস ফর্ম হইতো। উই ক্যান নট হেল্প রিলাইং অন ইংলিশ নাও। ইংলিশ, এই ইংলিশটা হচ্ছে ব্যবহারিক, মানুষ করে নাকি হয়, ইংলিশটা হয় তার মানে প্যাসিভ হবে। সো ইংলিশ ইজ, ইজ রয়েছে তার মানে প্যাসিভ, আর ইজ থাকলে আইএনজি হবে, অথবা কি হবে বলেছিলাম ভার্বটা বেস, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। সো এখানে কি হবে, এটা ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তার মানে ইউজড, ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কে দিয়েছে, অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কে দিয়েছে, মানুষ দিয়েছে। তার মানে ইট ইজ রিকগনাইজড, প্যাসিভ হিসেবে, as an international language. English as important for, ফরটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি হয়, যে ভার্বটা আসে সেই ভার্বটা আইএনজি হয়। মেইনটেইনিং কমিউনিকেশন উইথ our development partners. A good command of English as well as regular practice, এখানে দেখো as well as, along with, as well as, along with, তারপর হচ্ছে আমাদের আরো যে ওয়ার্ড গুলো রয়েছে উইথ, এই যে ওয়ার্ড গুলো রয়েছে এগুলো হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। এই ক্ষেত্রে পূর্বে যে সাবজেক্টটা থাকে, এই গুড কমান্ড, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, দ্য রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার, সরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে একটা নিয়ম হচ্ছে কি, একটা নিয়ম হচ্ছে পূর্বের যে নাউনটা রয়েছে সেই নাউন অনুযায়ী হয়। পূর্বের নাউন কখন হবে, যদি হচ্ছে প্রিপোজিশনের পূর্বে, প্রিপোজিশনের পূর্বে যে নাউনটা থাকে সেই নাউন অনুযায়ী। আর এছাড়া কি রয়েছে, টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ঠিক আছে, ইন এডিশন টু, এগুলো থাকলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখন তুমি যদি এখানে তাহলে গুড কমান্ড ইজ এসেনশিয়াল ফর আস, ঠিক আছে। এরপর দেখো, এখন এখানে দেখো এটা হচ্ছে আমাদের কিসের ব্যবহার পেলাম, প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী। কিন্তু এখানে দেখো এটা কি আছে, এখানে আরেকটা নিয়ম রয়েছে। আরেকটা নিয়ম হচ্ছে যদি আমাদের ফ্র্যাকশন হয়, কি হয়, ফ্র্যাকশন কিংবা পার্সেন্টেজ হয়, তাহলে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের, পার্সেন্টেজ যদি থাকে সেটার পরের অংশ অনুযায়ী হচ্ছে আমাদের ভার্ব হয়। কারণ 80% অফ ইনফরমেশন, এখানে অফ রয়েছে, অফ ইনফরমেশন অর অল কম্পিউটার্স, ইনফরমেশন অনুযায়ী হবে। আর ইনফরমেশন শব্দটা কি ধরনের ভার্ব বলো তো, ইনফরমেশন শব্দটা হচ্ছে আমাদের কি ধরনের ভার্ব বলো, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, কোন ধরনের ভার্ব, আনকাউন্টেবল ভার্ব, রাইট। সো আনকাউন্টেবল হওয়ার কারণে এখানে হবে ইজ ইংলিশ, উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ, এক্সচেঞ্জিং যেহেতু রয়েছে, এক্সচেঞ্জের পরে কি বসবে, এক্সচেঞ্জের পরে ভিউ টুর পরে হচ্ছে আমাদের আইএনজি হয়। সো এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, উই হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মানে আছে কিনা, মডাল ভার্ব, মডাল ভার্বের পরে এটা বেস ফর্ম হবে। সো উই হ্যাভ টু লার্ন, আমাদের শিখতে হবে ইংলিশ, আমাদের ইংলিশটা শিখতে হবে। মোরওভার উই, উই ড্যাশ প্রোভাইড উইথ গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ। এখন দেখো উই, আর আমাদেরকে, তাছাড়া আমাদেরকে প্রদান করতে হবে, প্রোভাইড করবে কে, সরকার করবে। সো উই আর প্রোভাইডেড, আমাদেরকে প্রদান করতে হবে প্যাসিভ হবে, উইথ এ গুড স্কোপ অফ এনজয়িং, তার মানে অফটা প্রিপোজিশন রয়েছে, তার মানে এটা আইএনজি হবে, প্যাসিভ হবে, অ্যাক্টিভ হবে। দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংরেজিতে, ইংলিশ ইজ নো লঙ্গার নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ, এটা শুধু এখন বর্তমানে নেটিভ স্পিকারদের ল্যাঙ্গুয়েজ নয়, ভাষা নয়। তার মানে এখানে হবে ইংলিশ ইজ, ইংলিশ ইজ, ইট ইজ, ইট বিলংস, ইট বিলংস, বিলংস শব্দটা হচ্ছে আমাদের এমন ভার্ব যেটা প্যাসিভ হয় না। তার মানে ইট বিলংস, ইট ইজ বিলংস বললে হবে না, ইট বিলংস টু ওয়ার্ল্ডস, ওয়ার্ল্ডস পিপল, দের ভাষা আর কি। তো তারপর হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম রয়েছে, ইট ইজ হাই টাইম উই প্লেড মোর অ্যাটেনশন, উই পেইড মোর অ্যাটেনশন, ফার্স্ট টেন্স হবে, উই পেইড
আমরা আরো বেশি পেইড করব, উই পেইড মোর অ্যাটেনশন, আরো বেশি মনোযোগ দেব টু ইংলিশ, আদারওয়াইজ উই, আমরা পিছিয়ে পড়বো। পিছিয়ে পড়বো যেহেতু বলতেছে, তার মানে হচ্ছে উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমরা রেগুলার প্র্যাকটিস করবা। আমরা আরেকটা প্র্যাকটিস করবো, আরেকটা প্র্যাকটিস করবো কিনা? আচ্ছা, আজকে আমরা এখানে শেষ করি। এখন হচ্ছে আমরা রেগুলার আরেকটা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে হচ্ছে, যেমন এখানে দেখো, উই আর ভেরি, ভেরি রয়েছে, তো এরপরে কি বসবে? প্যাসিভ বসবে আমাদের, মানে আমাদের এখানকার মধ্যে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। সো কনসার্নড অ্যাবাউট রাহেলস বিহেভিয়ার, সে হচ্ছে কেমন আচরণ করে, হি প্লেজ আ টুরেন্ট, হি প্লেড টুরেন্ট ফ্রম, দেখো এখানে লাস্ট 3 মান্থ, গত 3 মাস রয়েছে, তার মানে লাস্ট 3 টাইমস যেহেতু রয়েছে, তার মানে এখানে একটা প্লেইড হবে আর কি। ঠিক আছে, ওয়েন, যখন হি কাম টু স্কুল হি ইউজুয়ালি, এখন এখন এখানে দেখো, তো যখন সে স্কুলে যায়, তো এখানে ইউজুয়ালি রয়েছে, ইউজুয়ালি যদি থাকে তার মানে এখানে এটার মধ্যে এটা কি হবে? হি ডাজ নট, এটা ডাজ নট হবে। আর এখানে কি হবে? হি কামস, যখন সে স্কুলে যায়, হি ইউজুয়ালি ডাজ নট কনসেন্ট্রেট অন হিজ লেসন, মনোযোগ দেয় না। হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট এন্ড নেভার আস্ক কোশ্চেন। এখানে দেখো, এটা ইনফিনিটিভের আগে হচ্ছে, মানে এন্ড এর আগে যেহেতু ইনফিনিটিভ আছে, এখানেও এটা বেস ফর্ম হবে, এবং সে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, নেভার আস্ক। ঠিক আছে, ও আচ্ছা, এখানে এটার সাথে এটা ডাজ নট এর সাথে বসবে, তার মানে এখানে আস্কস হবে। তো এটার আগে পরে সেন্টেন্স হচ্ছে, দ্য অনলি টাইম হি, সে যে একমাত্র যে যখন দেখায়, সে শোজ, হি যেহেতু রয়েছে, হি শোজ এনি ইনিশিয়েটিভ ইজ, দেখা যেটা সেটা হচ্ছে, দ্য অনলি টাইম রয়েছে যেহেতু রয়েছে, ইজ ইন মেকিং এক্সকিউজ, ইন রয়েছে, ইনটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের উপর আইএনজি হয়, ইন মেকিং এক্সকিউজ, নট ফর হ্যাভিং, নট রয়েছে মানে ফর রয়েছে, এরপর নট রয়েছে, তার মানে হ্যাভিং, আর হ্যাভিং এর পর এখানে হবে ডান, হবে হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক না করার বিষয়ে সে আহ কথা বলে। হি হ্যাজ ন্যাচারাল ট্যালেন্ট, এখানে হি রয়েছে, হি থাকার কারণে এটা হবে হ্যাজ, যদিও তার মেধা রয়েছে, মেধা রয়েছে, হি ইভেন, সেটাকে সে সিরিয়াসলি বা কোনো ইন্টারেস্ট সে আর্ট ক্লাস সে দেখায় না, তার মানে এখানে কি হবে? হি ডাজ নট টেক, ডাজ হবে এখানে দিস, দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টিং এটা কেন হবে? আইএনজি টা কেন হবে? এটা খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং, সো এখানে আইএনজি হবে, এটা হচ্ছে আমাদের পার্টিসিপলের ব্যবহার। তো বিকজ, পার্টিসিপলের ব্যবহারটা তোমাদের শিখে দেব। লাস্ট ইয়ার, গত বছর, হি ওয়াজ, তিনি তিনি হয়েছিলেন অ্যাটেন্টিভ হিজ স্টাডিজ, আই হোপ, হোপের পরে রয়েছে, হোপের পরে এটা ফার্স্ট টেন্স হয়ে যাবে, তার মানে এটা ফার্স্ট টেন্সের মধ্যে কি হয়ে যাবে? উইন অথবা উড উন হবে, উড উইন হবে, হোপের পরে এখানে উইড উইন, এটা আমাদের হয়ে গেছে। তো তোমরা হচ্ছে এখন বেশি যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের এই বিষয়গুলো